আচ্ছা, আমরা লাইভে এখন একটু অপেক্ষা করব। আচ্ছা, আনন্দ ভাইকে কি শোতে দেখা যাচ্ছে? না। আচ্ছা, আমি রবিন ভাইয়ের কাছে অনুরোধ করবো আনন্দ ভাইকে যাতে অ্যাড করে দেয়। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি, অডিয়েন্স কানেক্টেড হোক, দেন আমরা স্টার্ট করব। ওকে, হ্যালো, দেয়ার উই গো। আনন্দ ভাই কানেক্টেড। রেডি, শুরু করব? হ্যাঁ, ওকে, হ্যাঁ শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ফটিকছড়ি কর্তৃক আয়োজিত ডেস্টিনেশন লাইভ সেশনের প্রথম এপিসোড একাডেমিক গাইডলাইন এইচএসসি তে। ডিসকাশনে যাওয়ার আগে আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ফটিকছড়ি অর্থাৎ ডুসাফের ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে নেই। ডুসাফ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অন্যতম এলাকা ভিত্তিক একটি সংগঠন, যেটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো প্রতিষ্ঠার পেছনকার যে প্রাইমারি কারণটা ছিল সেটি ছিল আমাদের যারা ফটিকছড়ি থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যায় তাদের মধ্যেকার সম্পর্কটা যেন বজায় থাকে। যে কোনো ধরনের প্রবলেমে পড়লে ডুসাফ যেন হেল্প করতে পারে। এর পাশাপাশি ডুসাফ নানা ধরনের ভলেন্টারি কাজ করে থাকেন। ডুসাফের যারা মেম্বার্সরা আছেন তারা তাদের নিজেদের জায়গা থেকে মাইক্রো লেভেলে তারা মেন্টরিং করে থাকেন স্টুডেন্টদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসার জন্য। তো আমাদের আজকের এই সেশনটি ঠিক ওই ভলেন্টারি অ্যাক্টিভিটিস এর একটি অংশ। তো আমরা ডিসকাশনে যাওয়ার আগে আমরা আজকে যেসব জিনিসপত্র নিয়ে কথা বলবো সে তার ওভারভিউ একটু দিয়ে যাই। আজকের আমরা সেশনটিকে আমরা মোট 4টি সেগমেন্টে ভাগ করেছি। ফার্স্ট সেগমেন্টটি হচ্ছে বর্তমান যে পরিস্থিতিতে চলছে করোনাকালীন সময়ে, অর্থাৎ আমরা যে আমাদের একটি রেগুলার লাইফ ছিল যে সেটি থেকে দূরে আমরা এখন ঘরে আবদ্ধ জীবন যাপন করছি, যেখানে কিনা আমাদের রেগুলার মেকানিজম গুলো ঘুরছে না, যার কারণে আমাদের অনেকেরই মধ্যে সাইকোলজিক্যাল ইনস্টেবিলিটি দেখা দিচ্ছে। আমরা মানসিকভাবে অনেক খিটখিটে হয়ে যাচ্ছি, কিংবা পড়াশোনায় যে ফোকাস থাকার বিষয়টি সেটি আমরা থাকতে পারছি না। তো আজকে আমরা ফার্স্ট সেগমেন্টে আলোচনা করব এই যে করোনাকালীন সময়ে এইচএসসি যারা এক্সামিনি আছেন, যারা পরীক্ষা দিবেন, তারা কিভাবে এই সময়টিকে অ্যাডমিশন প্লাস এইচএসসি বোর্ড এক্সামের জন্য ইফেক্টিভলি ইউজ করতে পারেন, সেটি নিয়ে কথা বলবো আমরা ফার্স্ট সেগমেন্টে। সেকেন্ড সেগমেন্টে আমরা আলোচনা করব আমাদের যে এইচএসসি যে লাইফটি সেটি প্রত্যেকটা স্টুডেন্টের লাইফের পূর্ববর্তী যে ক্লাস 10 পর্যন্ত স্কুল লাইফ থাকে সেটি একটু ডিফারেন্ট। সুতরাং এইচএসসি লাইফটি সেটি একটু খুবই শর্ট পিরিয়ডের একটি লাইফ, কিন্তু দেখা যায় কি এখানে আমাদের সিলেবাস কভার করতে বিশাল একটি সিলেবাস। সো এই স্বল্প সময়ে যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি আগাতে না পারি তাহলে আমাদের যে বোর্ড এক্সাম প্লাস যে অ্যাডমিশন টেস্টের মধ্যে দুইটি ভাইটাল ইস্যুস থাকে এইচএসসি শেষে, সেটা আমরা অনেকটা ফেল করে থাকি। তো ওই জন্য আমাদের শুরু থেকে কিভাবে এইচএসসি লাইফটাকে স্ট্র্যাটেজিক্যালি কাটানো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করবো সেকেন্ড সেগমেন্টে। আমাদের থার্ড সেগমেন্টে আমরা আলোচনা করব এই যে এখন যারা এইচএসসি পরীক্ষা দিবেন, অর্থাৎ যারা এখন কোয়ারেন্টিনে সময় পার করছেন, সবকিছু সুস্থ হয়ে গেলে, সবকিছু স্বাভাবিক হয়ে গেলে যারা এইচএসসি পরীক্ষা অ্যাটেন্ড করবেন তাদেরকে নিয়ে আলোচনা করব তারা কোন টিপস এন্ড ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে তাদের যে এইচএসসি বোর্ড এক্সাম আছে সেখানে ভালো করতে পারে, এবং ইন দ্য মিন টাইম এই যে সময়টুকু আছে সেদিকে কিভাবে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন প্লাস বোর্ড এক্সামের প্রিপারেশন দুটো একসাথে নিতে পারে সে নিয়ে আলোচনা করব। এবং ফোর্থ অর্থাৎ লাস্ট সেগমেন্টটা আমরা আলোচনা করব অ্যাডমিশন টেস্ট নিয়ে, অর্থাৎ রোড টু ঢাকা ইউনিভার্সিটি কিংবা রোড টু পাবলিক ইউনিভার্সিটি এই সেগমেন্টটা। এই সেগমেন্টে আমরা স্টুডেন্টরা যখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে থাকে তখন তারা যে সকল মিসপারসেপশনে ভোগে কিংবা যারা তাদের মধ্যে যে ভুল সিদ্ধান্তগুলো দেখা যায় যেটির কারণে তাদের অ্যাডমিশনের যে একটি ফুল প্রুফ প্রিপারেশন নেওয়ার কথা সেটি ব্যর্থ হয়, সেটি যেন না হয় আমরা সেই সলিউশনগুলো দিয়ে যাব। সো
আবার বলছি, এই সেশনটি তখনই প্রোডাক্টিভ হবে, তখনই ফ্রুটফুল হবে, কার্যকরী হবে যখন তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা কিংবা তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ছো, তোমরা আমাদের সাথে কানেক্টেড হও। তোমাদের যত ধরনের প্রবলেমস, তোমাদের যত কনফিউশনস আছে, সেগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। আমাদের সাথে যারা সংযুক্ত আছেন ব্রিলিয়েন্ট মাইন্ডসটা, তাদেরকে সুযোগ করে দাও তোমাদের এই ধরনের প্রবলেমগুলোর একটি ফ্রুটফুল সলিউশন দিতে। সো কথা না বাড়িয়ে আমরা সোজা ডিসকাশনে যাব, কিন্তু তার আগে আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তাদের পরিচয় একটু দিয়ে নিই। আমাদের সাথে সংযুক্ত আছেন ইবনে তুরাব আনান ভাই, শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন হ্যালো, আছেন আসসালামু আলাইকুম জান্নাতুল সবাইকে। হাসনা ইফতি। আছেন জান্নাতুল হাসনা ইফতি, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সাজ্জাদ আলী সাকিব, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সঞ্চালনায় আমি আব্দুর রহমান জাবেদ, শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো শুরুতে আনান ভাইয়ের কাছে জানতে চাইবো, আনান ভাই, আপনার এই যে করোনাকালীন সময় যে গৃহে আবদ্ধ যে জীবন, সেটি কিভাবে কাটাচ্ছেন? আচ্ছা, শুরুতে সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সবার পরিবারের সবাই সুস্থ আছেন, এই দোয়া করি। আম, এই করোনাকালীন সময়ে আসলে আসলে চারিদিকে আমাদের বলতে গেলে ভালো নিউজের চেয়ে খারাপ নিউজই বেশি। অনেকেই শুনতে পাচ্ছে অনেকের পরিবার অনেকে অসুস্থ। এইসব নিউজ বলতে গেলে অনেকটা হতাশাজনক, কিন্তু তার মধ্যে হচ্ছে আমাদের যে নর্মাল লাইফ, যেটা এখন বাধাগ্রস্ত, সেটা খুঁজে নিতে হবে। বেসিক্যালি আমি যেটা করছি এই করোনাকালীন সময়ে, সেটা হচ্ছে সাধারণত 2016 সালের পর থেকে তো ঢাকায় থাকি, পড়াশোনার জন্য ঢাকায় থাকতে হয়, হলে থাকি। ওই সময়টাতে দেখা যায় কি তেমন একটা পরিবারকে সময় দিতে পারি নাই যতটুকু আগে দিতে পারতাম। বিশ্ববিদ্যালয় জীবনে আগে যতটুকু সময় দিতে পারতাম ততটুকু দিতে পারি নাই। সে কারণে এখন এই সময়ে আমি চেষ্টা করছি কি বাসার সবাইকে সময় দিতে, ভালো করে সবার সাথে আরো বেশি কানেক্টেড হতে। গত 4 বছরে যেসব জিনিস স্কিপ মানে আমি জানতে পারিনি, বা আমি থাকাকালীন অবস্থায় যেসব জিনিস বাসায় ঘটছে, সেসব জিনিস জেনে নিতে। আব্বুকে আরো বেশি সময় দিতে, আব্বুর সাথে একটু ক্লোজ হতে, এসব ট্রাই করছি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে আমি একটা রুটিন করে রাখছি আমার ডেইলি লাইফের, যে রুটিন অনুযায়ী চলতেছি। রমজান মাসে একটা রুটিন ছিল, সে অনুযায়ী চলছি। এখন আর আলাদা করে আরেকটা রুটিন করছি, সেই অনুযায়ী নিজেকে বিজি রাখার ট্রাই করতেছি। আমার মনে হয় কি যতক্ষণ পর্যন্ত নিজেকে বিজি রাখতে পারতেছি ততক্ষণ পর্যন্ত এই যে এই করোনার এই এই যে করোনার যে ভয়, এটা আহ বলতে গেলে একটু কম আঘাত করতেছে আর কি, যে এই যে নিজেকে বিজি রাখার কারণে। বেসিক্যালি আমি যেটা করছি সেটা হচ্ছে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আমি কিছু পড়াশোনা করছি। আমার সাবজেক্ট রিলেটেড অর্থনীতি বিষয়ে পড়াশোনা করছি, আর অন্যান্য জব মার্কেটে পড়াশোনা করছি। সাথে সাথে হচ্ছে যখন দেখা যায় কি খুবই বোরিং লাগে বা খুব হতাশ হয়ে যায় চারিদিকে পরিবেশ নিয়ে, তখন কি করি, তখন আমার যে কাজগুলো করতে ভালো লাগে বেসিক্যালি আমি সেটা করি, ইবাদত করি, না হয় একটু গেমিং করি, মুভিজ দেখি, না হলে ইউটিউবিং করি, ইউটিউবে ভালো কোনো টপিক নিয়ে জানার চেষ্টা করি। এসব করে মোটামুটি ভালোই সময় চলছে বলা যায়। আপনিও যাবেন, ধন্যবাদ। জি, ধন্যবাদ আনান ভাইকে। সত্যি আসলে যখন বিশ্ববিদ্যালয়ে চলে আসা হয়, আমাদের যে বন্ধুটুকু আমরা পেয়ে থাকি নর্মালি, সেই বন্ধুটুকু আমরা ঠিক ভাবে পরিবারকে সময় দিতে পারি না। আমাদের বেশিরভাগ সময় আমাদের সেই বন্ধুদের সাথে আড্ডা কিংবা হচ্ছে আমাদের যে রেগুলার কাজগুলো থাকে বা ঘুমের মধ্যেই চলে যায় আমাদের বেশিরভাগ এই ইউনিভার্সিটি লাইফের যে বন্ধুগুলো আমরা বাড়িতে গিয়ে কাটিয়ে থাকি। তো জানতে চাইবো ইফতির কাছে, ইফতি, কিভাবে কাটাচ্ছো তোমার এই করোনাময় জীবন? হ্যালো, আসসালামু আলাইকুম। এই করোনা সিচুয়েশনে আমরা সবাই এখন ঘরবন্দি, কিন্তু ঘরবন্দি থাকলেও পড়াশোনাটা কিছুটা চালিয়ে যেতে হচ্ছে। আর পাশাপাশি হচ্ছে পরিবারকে সময় দেওয়ার ব্যাপারটা। এই সময় পরিবার বা আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সবাইকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়াটা খুব দরকার হয়ে পড়েছে, কারণ সবাই মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। যার জন্য তাদের মানসিকভাবে সাহায্য দেওয়ার জন্য যতটুকু পারি আমি ততটুকু সাহায্য করছি। আর পড়াশোনার ব্যাপারে বলতে গেলে হচ্ছে একটা রুটিন, আনান ভাইয়ের মধ্যে আমারও একটা রুটিন আছে। রেগুলার ট্রাই করি কিছু না কিছু করার। এর মধ্যে হচ্ছে
বিভিন্ন ধরনের গল্প উপন্যাস পড়া, আর টেক্সট তো আছে, হালকা পাতলা টেক্সট পড়ে থাকি। আর ফ্যামিলিতে সময় দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় মনে হচ্ছে। আর পড়াশোনা পাশাপাশি হচ্ছে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আমার আশেপাশে যে জুনিয়ররা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন মোটিভেশনের জন্য আমার কাছে আসছে, তাদের থেকে বিভিন্নভাবে মোটিভেশন করার ট্রাই করছি। এভাবেই কাটছে আমার সময়টা। জি, ধন্যবাদ ইফতিখে। জানতে চাইবো সাকিবের কাছে কেমন কাটছে সাকিবের এই করোনা বিগলিত জীবন। সাকিব। তার আগে তো আমি আপনার কাছে জানতে চাই, আমাদের সঞ্চালক সাহেব, আপনি বারবার যে অফ করে চলে যাচ্ছেন, আপনাকে দেখতে পাচ্ছি না কেন? এমন বিষয়টা কেন হচ্ছে? নেটওয়ার্কে তো কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি আপনার বাসায়। তো কেন বারবার আপনি চলে যাচ্ছেন? ওই যে গিয়ে আসার পরে প্রত্যেকটা সেশনই বা প্রত্যেকটা কথাই নতুন নতুন লাগে, মজা লাগে, ওই ফিলটা নেয়ার জন্যই বারবার হচ্ছে আপনাদের কাছ থেকে চলে যাচ্ছি, দেন আবার কানেক্টেড হচ্ছি। আপনার করোনাময় জীবন কেমন কাটছে? না, এমনটা করা যাবে না। নিশ্চয়ই আমাদের 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 হ্যাঁ, আমি অবশ্যই বলবো, আমাদের যারা দর্শক আছেন এখানে তারা আচ্ছা, অবশ্যই এটাকে ধন্যবাদ। ভালো চোখে দেখবে না। বিশেষ করে আমাদের যারা জুনিয়র আছে তারা সব সময় চাইবে আপনাকে সাথে রাখার জন্য। আমরা যেহেতু আমাদের প্রোগ্রামের ও, মধ্যমণি আপনি মাই আপনি অনার। সঞ্চালক, তো সেহেতু আপনার বিষয়টা অবশ্যই খেয়াল রাখা জরুরি। জি, জি, এত বেশি আপনি আহ, ফুলে ওঠার দরকার নাই। আচ্ছা, তো আমরা মূলত অনেক কিছুই করে থাকছি। আমরা সবাই যেভাবে দৈনন্দিন যেভাবে জীবনে যেভাবে করে থাকছি, যে নামাজ পড়া, বিভিন্ন কিছুর মাধ্যমে যেভাবে সবাই তাদের জীবনটা আহ, পেরে চলছে, আমিও ঠিক সেভাবেই চলতেছি। কিন্তু বিষয়টা হচ্ছে, আসলে করোনা থেকে মুক্ত থাকার জন্য আপনি যদি আমাকে এভাবে প্রশ্ন করেন যে করোনা থেকে মুক্ত থাকার জন্য বা করোনার চিন্তাটা না করার জন্য নিজেকে কিভাবে একটু সাপোর্ট করা যায়, যে আপনার ফলো আপ কোয়েশ্চেন যদি এমন হয় আর কি, ঠিক আছে? তাহলে আমি বিষয়টা এভাবে বলবো যে আমি মূলত 4টি ধাপে নিজেকে আহ এগিয়ে রাখছি। নাম্বার ওয়ান, যেটা আমরা সবাই জানি যে আহ নামাজ পড়াটা খুবই জরুরি। যারা মুসলমান আছে, আমরা যারা মুসলিম আছি, মুসলিম পরিবারে, তারা সবাই নামাজটা অবশ্যই পড়ছে, যেহেতু রমজান মাস কিন্তু একটা 30 দিনের একটা বিশাল গ্যাপ, এবং সেখান থেকে যে চর্চাটা একবার শুরু হয়েছে সেটা নিশ্চয়ই সবাই রাখার চেষ্টা করবে। এর পরবর্তীতে আরেকটা বিষয় আছে, যে আমরা জানি যে মেডিটেশন বা যোগা এই ধরনের কিছু শব্দ আমরা নিশ্চয়ই অনেকেই পরিচিত। তো সেক্ষেত্রে আমরা যেটা অনেকেই করি, যে একটা যোগা আছে, যেটাকে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, মাইন্ডফুলনেস, আমি আবারও বলছি নামটা, মাইন্ডফুলনেস, যেটা হচ্ছে আপনি যদি ইউটিউবে দেখেন, যারা ঘুমের সমস্যায় আছেন তাদের জন্য, যে মাইন্ডফুলনেস, যখন আপনারা ওখানে যাবেন, যে একটা সাউন্ড আপনারা শুনবেন, সেটার মাধ্যমে আপনারা নিজেদেরকে কাম বা কুল রাখার সর্বোচ্চ চেষ্টা করতে পারেন। এরপর আরেকটা বিষয় আমি এখানে বলতে চাইবো, যে স্ট্রেস রিলিফের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি বিভিন্ন সময় করে থাকি যখন আমি খুব বেশি পরিমাণ স্ট্রেসে পড়ি। যেমন আমার পরিবারের কেউ যদি সদস্য অসুস্থ হয়, এখন দেখা যাচ্ছে একটা সিজনাল জ্বর সবারই হচ্ছে, তো সেক্ষেত্রে আমি মূলত স্ট্রেস রিলিফের জন্য আহ, যেটা করে থাকি, সর্বদা বলবো না, যেটা 3-4 মিনিটের একটা সময় নিয়ে করি, সেটা হচ্ছে যে ব্রিথ ইন ব্রিথ আউট। তো ব্রিথ ইন ব্রিথ আউট প্রসেসটা হচ্ছে, এটা আমরা সবাই জানি, ইউটিউবের মধ্যে গেলে পাবো ব্রিথ ইন ব্রিথ আউট কিভাবে করতে হয়। ব্রিথ ইনটা হচ্ছে আমরা জোরে করে একটু শ্বাস নিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়া, এই যে বিষয়টা, এগুলো আপনারা ইউটিউবে অহরহ বিষয়টা পাবেন। তো আমি জাস্ট বলছি যে আমি আমি পার্সোনালি কি করছি করোনা থেকে মুক্ত থাকার জন্য আর কি। আরেকটা বিষয় বলতে চাইবো যে দেখুন, আমরা আমরা কেউ সৃষ্টিকর্তা না, আমরা কেউ ঈশ্বর না, কেউ ভগবান না। তো কেউই কখনো এই যে অবস্থা পৃথিবীর মধ্যে হচ্ছে বা বিরাজমান, সেখান থেকে কেউ কখনো বেরিয়ে আসতে পারবে না। এটা পারবে না বলছে এই কারণে বলছেন, কারো ক্ষমতাটা নেই যে কেউ নিজে থেকে সেখান থেকে বেরিয়ে আসবে। তো এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার একটি জিনিস। তো আমরা বিশ্বাস রাখি যে আমাদের যতটুকু করা দরকার, যতটুকু সচেতনতা রাখা দরকার, নিজেদের পরিবারের মানুষদেরকে নিজেরা হাত ধোয়া বা যে যে স্বাস্থ্যবিধি মেনটেন করা প্রয়োজন, সেগুলো আমরা মানবো। বাকিটা সৃষ্টিকর্তার হাতে, কারণ আমরা যদি সবকিছুই পারতাম তাহলে তো আমরা সৃষ্টিকর্তাই হতাম। এই তো আমার করোনাকালীন জীবন আর কি, এইভাবেই চলছে। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে সেশনের শুরুতে আমরা যে কথাটাই বলেছিলাম, যে এখন যে আমরা লাইফটা লিড করছি আমাদের রেগুলার লাইফ থেকে সম্পূর্ণভাবে ভিন্ন। আমাদের রেগুলার যে মেকানিজম গুলো ছিল, আমরা কলেজে যেতাম, ব্যাচ অ্যাটেন্ড করতাম, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম বা মানুষজনদের সাথে মেলামেশা করতাম, সেখান থেকে টোটালি ডিফারেন্ট একটি লাইফ আমরা লিড করছি। আমরা মোটামুটি পুরো দিনই ঘরে কাটাচ্ছি, 24 ঘন্টাই ঘরের চার দেওয়ালের মধ্যে আমরা স্পেন্ড করছি। এখন এটির ফলে যে সমস্যা দেখা দিচ্ছে, আমরা অনেক বেশি খিটখিটে হয়ে যাচ্ছি, বা আমাদের মানসিক যে স্থিরতা থাকার কথা, সাইকোলজিক্যাল
স্টেবিলিটি থাকার কথা সেটি থাকছে না। আমরা খুব সিলি ব্যাপারে খুব বেশি রিয়াক্ট করছি, কিংবা আমাদের যে সবচেয়ে সমস্যা যেটি হচ্ছে সেটা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবেন তাদের এই সময় প্রিপারেশনে ফোকাস থাকা উচিত, কিন্তু তারা সেটি করতে পারছেন না। তারা তাদের অ্যাডমিশন টেস্ট রিলেটেড যে বিষয়গুলো প্রিপারেশন না সেটিতে ফোকাস থাকতে পারছেন না। এখন প্রশ্নটা হচ্ছে কিভাবে যারা যারা হচ্ছে এই ধরনের সিচুয়েশনে আছেন তারা কিভাবে জাবের, আমি স্টেবিলিটি একটা আনতে question- পারেন? জাবের, আমি একটা কথা অ্যাড করতে চাই এখানে। Sure, sure. আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা ইয়াং জেনারেশন বা আমাদের এরকম 15 বছর বয়স থেকে 25 বলি বা 28 বলি, এই বয়সে যারা আছি আমরা বেসিক্যালি এতদিন ধরে না আমরা ঘরে থাকতে অভ্যস্ত না। আমরা বেসিক্যালি বাইরের লাইফ লিড করতে অভ্যস্ত, বা আমাদের আড্ডা হয় সব বাইরে, আমাদের সবকিছু ফোকাস থাকে বাইরে, পড়াশোনা বলো, আড্ডা বলো, ফ্রেন্ড সার্কেল বলো, সবকিছু বেসিক্যালি বাইরে অথবা অনলাইন ভিত্তিক। তো এখন যেটা হয়ে যাচ্ছে সেটা কি, আমরা করোনাকালীন সময়ে অনেকদিন ধরে, প্রায় আমি আমার কথা বলতে গেলে 2-2.5 মাস ধরে বলা যায় ঘরবন্দি। এর মধ্যে সর্বোচ্চ বাজার করার জন্য হয়তো 3-4 বার বের হয়েছে। তো এখন হয়েছে কি যে আমাদের, তুমি যে বললা আমাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে অনেকটা, এই বিরক্তিটা যাতে হ্যাঁ আমরা অনেকদিন ধরে এই বাসায়, আমি নিজের আমার পার্সোনাল লাইফে আমি কখনো মনে হয় না সর্বোচ্চ অসুস্থতা ছাড়া 3 দিনের জন্য ঘরের ভিতরে ছিলাম, মানে ঘরবন্দি ছিলাম। আমি সবসময় বাইরে যাই, এক্সট্রোভার্ট টাইপের, বাইরে যেতে ভালোবাসি, বাইরে আড্ডা দিই। তো আমি নিজে পার্সোনালি 2.5 মাস ধরে বাসায় বসে আছি এবং দেখতেছি আমার আব্বাও কিন্তু সেম কাজ করতেছে। আমার আব্বাকেও আমরা বাসায় রাখছি যেহেতু ওনার বয়স হয়েছে। তো এই সময় সবার একটা বিষয় মাথায় রাখা দরকার, সেটা আমি মনে করি যে আমাদের খিটখিটে স্বভাবের কারণে যাতে আমাদের পিতামাতা এফেক্টেড না হয়, আমরা যাতে এটাও বোঝার ট্রাই করি যে ওনারাও কিন্তু বাসা ঘরবন্দি, গৃহবন্দী, ওনারাও কিন্তু চাইলেও বাইরে যেতে পারছে না, এবং আমাদের চেয়ে ওনাদের ঝুঁকিটা কিন্তু বেশি। সে কারণে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে সবাই যাতে তাদের মা বাবাকে একটু বেশি সময় দেয়, আর একটু আরো ভালো করে জানতে পারে। আমাদের সাথে হয় কি, আমি অনেকের সাথে যখন কথা বলতে যাই তখন দেখি, আমি যখন বলি যে আপনার আব্বুকে এটা বলেন না করার জন্য, অথবা বলেন না বাসায় থাকার জন্য, তো আমি যে রিপ্লাইটা সচরাচর পেয়ে থাকি সেটা হচ্ছে আব্বুকে ভয় লাগে বা আব্বুর সাথে তত ফ্রি না। তো আমার একটা রিকোয়েস্ট হলো যে এই সময়টা তো আমরা ঘরের মধ্যেই আছি সবাই ফ্যামিলি মেম্বাররা, আমরা আর একটু ক্লোজ হওয়ার ট্রাই করি, আমাদের বাবার জীবন যাপন আর একটু জানা ট্রাই করি, বাবা মা উভয়ের ক্ষেত্রে জানার ট্রাই করি, ওদের সাথে আর একটু ক্লোজ হওয়ার ট্রাই করি, যে আমাদের সবচেয়ে বড় বন্ধুটা যাতে আমার বাবা মা হতে পারে, বাইরের দিকে নির্ভরশীল না হয় আমরা বাবা মার দিকে যাতে একটু নির্ভরশীল হতে পারি। এই তো মানে ওনাদের মেন্টাল সিচুয়েশনটা যাতে আমরা একটু বোঝার ট্রাই করি, এটা একটা রিকোয়েস্ট থাকবে। ধন্যবাদ। জি, চমৎকার। হ্যাঁ, আনান ভাইয়ের কথার সাথে আমি একমত। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের যারা মা বাবা আছেন তাদের সাথে আমাদের একটি এটা অদৃশ্য একটি গ্যাপ তৈরি হয়ে যায়, একটি দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তো আমরা যেন এই যে করোনাময় আমরা সময়ে ঘরে আছি, সেই সময়টুকু আমাদের সেই দূরত্বটাকে আমরা যেন কাভার আপ করে দিতে পারি, সেজন্য ইউজ করতে পারি। সাকিবের কাছে প্রশ্ন থাকবে, এইচএসসি যারা স্টুডেন্টরা আছে এখন, তারা কিভাবে এই যে সময়টি তারা পার করছে, সেই সময় তাদের যে প্রিপারেশন, দুটো ভাইটাল এক্সামের প্রিপারেশন তাদেরকে নিতে হচ্ছে, কারণ করোনা যখন সব সুস্থ হয়ে যাবে তখন তাদেরকে এইচএসসি বোর্ড এক্সাম প্লাস তার কিছুদিন পর পরই তাদেরকে অ্যাডমিশন টেস্টের মতো ভাইটাল এক্সাম তাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এখন সময় যেহেতু কম এবং তারা যেহেতু ফোকাস থাকতে পারছে না, কোন স্টেপ বা কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করলে তারা হচ্ছে তাদের প্রিপারেশনে ফোকাস থাকতে পারবে? সাকিব। হ্যাঁ, ধন্যবাদ জাবের। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আমরা নিশ্চয়ই এগুলো নিয়ে খুব ভালো একটা আলোচনা করব পরবর্তীতে, কিন্তু আমি জাস্ট জাবের যে প্রসঙ্গে কথা বলেছে যে করোনার সময় প্রিপারেশনটা কিংবা ফোকাস রেখে কিভাবে পড়াশোনাটা আগানো যায়, আমি জাস্ট ওই সেক্টরটা নিয়ে একটু কথা বলবো। যে আসলে বিষয়টা হচ্ছে, আমি তো বললাম যে কিভাবে করোনার সময় আমি নিজেকে অনেকগুলো চিন্তা ভাবনা থেকে বিরত রাখছি, এগুলো আপনারা চাইলে করতে পারেন। 2 নাম্বার কথা হচ্ছে, দেখেন যে বিষয়টা আসলে আমরা কিভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে পারি। নাম্বার 1, আমরা যদি কোনো একটা কাজকে খুব বড়সড় করে দেখি যে আমার অনেক বড় একটা সিলেবাস এখন আছে, যে 3-4 মাস পেরিয়ে গেছে আমি এখনো পড়ি নাই, তো এই বিষয়ে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ফেজ ওয়াইজ ভাগ করে, পুরো দিনটাকে ভাগ করে, ছোট ছোট কিছু অংশে ভাগ করে আমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। কিভাবে করতে পারি, যেমন ধরুন আপনারা যদি সকালে যেভাবে আমরা রমজানের মধ্যে যে রুটিনটা ছিল প্রায় প্রায় মানুষের, যে ঘুম থেকে ওঠা হচ্ছে খুব আর্লি, আমরা ফজর নামাজ পড়তাম, ফজর নামাজ পড়ে যদি আমরা না ঘুমিয়ে যদি পড়াশোনাটা চালিয়ে যাই, এরপর 1.5 ঘন্টা কিংবা 1 ঘন্টা যদি সেশন রাখি, 1 ঘন্টা করে করে যদি আমরা ভাগ করি, কিংবা যার যেভাবে ইচ্ছা, কেউ যদি 1.5 ঘন্টা পারে তো ভালো, কেউ 2 ঘন্টা পারলে ভালো, কিংবা কেউ যদি এর চেয়েও কম পারে 40 মিনিট, তাও ভালো, সমস্যা নেই।
কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের অবশ্যই এখানে গ্যাপ নেওয়া প্রয়োজন। গ্যাপ বলতে কিরকম, ফেজ ওয়াইজ আমাদেরকে অবশ্যই 15 মিনিট কিংবা 20 মিনিট কিংবা 30 মিনিটের একটা গ্যাপ কিন্তু অবশ্যই নিতে হবে, যেটা রিসার্চে প্রমাণিত যে আমরা খুব বেশিক্ষণ কিন্তু মনোযোগ ধরে রাখতে পারি না। তো মনোযোগ যদি যেটা পড়ি না কেন সেটা যদি ভালো করে মনোযোগটা ধরে রাখতে চাই, তাহলে আমাদের একটা 30 মিনিট বা 15 মিনিট একটা গ্যাপ প্রয়োজন। এবং আমরা 1 ঘন্টা 45 মিনিট কিংবা 1.5 ঘন্টা যাই দিই না কেন, এভাবে করে করে যে যার স্ট্রেংথ অনুযায়ী পড়বে এবং সেশন গুলোকে ভাগ করে নিবে। এবং যে নর্মাল যে গ্যাপ গুলো আমরা পাই, যেমন দুপুরের যে আমরা শাওয়ারে একটা গ্যাপ পাই, বিকালে একটা আহ আমরা নামাজ কিংবা খাওয়া দাওয়ার একটা গ্যাপ পাই, এরপর সন্ধ্যার সময় একটা গ্যাপ, ছোটখাটো যে গ্যাপ নর্মালি আসে সেগুলো ছাড়াও কিছু গ্যাপ কিন্তু আমাদের নিজ থেকে নিতে হবে। এর পরবর্তী আরেকটা বিষয় হচ্ছে আমরা গ্যাপ গুলোর মধ্যে কি করতে পারি, যেগুলো নিজে থেকে যে গ্যাপ গুলো আমরা নিব মনোযোগ বৃদ্ধি করার জন্য, সেখানে প্রোডাক্টিভ এন্টারটেইনমেন্ট বলে একটা কথা আছে, যে আমরা কিন্তু এন্টারটেইনমেন্ট কিছু হয় এমন কিছু করব যে 15 মিনিট কিংবা 20 মিনিট বা 30 মিনিটের যে গ্যাপ গুলো আমরা নিজ থেকে নিব, নিজের প্রণোদনা থেকে আমরা যেগুলো নিব, সেখান থেকে আমরা গ্যাপ গুলোতে প্রোডাক্টিভ এন্টারটেইনমেন্ট, তার মানে হচ্ছে এমন যে আপনি যেই কাজটা করবেন সেই কাজটা যখন করবেন তখন আপনি পড়াশোনার চিন্তা করবেন না। এক, 2 নম্বর কথা হচ্ছে ওই সময় এমন হয়ে যাওয়া যাবে না যে পরবর্তীতে আপনি ওই যে জিনিসটা এন্টারটেনমেন্টের জন্য করছেন সেই জিনিসটার মধ্যেই একদম মজে গেলেন, পরবর্তীতে আর পড়ালেখা করার ইচ্ছা জাগলো না। যেমন আপনি একটা গেম খেলা শুরু করলেন, আমি যদি সাপোজ বলে থাকি যে আইজিআই কিংবা কক, এরকম কিছু গেমের কথা যদি আমি বলে থাকি, তাহলে সেগুলোর প্রতি আপনি মজে যাবেন। এই ধরনের গেম কিংবা সোশ্যাল মিডিয়া, সেগুলোতে কিন্তু একেবারেই যাওয়া যাবে না। তো প্রোডাক্টিভ এন্টারটেনমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যার মতো করে করবেন, সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু সোশ্যাল মিডিয়া যেগুলো হচ্ছে আপনাকে ধরে রাখে অনেকক্ষণ ধরে, যে প্ল্যাটফর্ম গুলো, সেখানে যাওয়া যাবে না। তো দুইটা কন্ডিশন, এক, আপনি এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ পড়ালেখা মাথায় থাকবে না, যাবেন পড়ালেখায় তখন আবার এখানে আসতে ইচ্ছা করবে না, এমন কিছু করা প্রয়োজন বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা হচ্ছে এবার কথা বলবো ইন্টারমিডিয়েট লাইফটুকু নিয়ে। যারা আমাদের সাথে ইন্টারমিডিয়েটের যারা এইচএসসি পরীক্ষার্থী যারা আমাদের সাথে অ্যাড আছো, তাদেরকে আমরা জানিয়ে রাখি আমরা খুব শীঘ্রই তোমরা কিভাবে কোন টিপস এন্ড ট্রিক্স গুলা পরীক্ষায় মেনটেন করবা একটি ভালো রেজাল্ট অ্যাচিভ করার জন্য, সেটা নিয়ে কথা বলো। বাট বিফোর দ্যাট, আমাদের যে পুরো ইন্টারমিডিয়েট লাইফটুকু আছে সেটা নিয়ে আমরা একটা ওভারভিউ চাইবো। আমাদের ইন্টারমিডিয়েট লাইফটা হয় কি, আমাদের যে আগেকার 10 বছরকার যে স্কুল লাইফ সেটি থেকে একটু ভিন্ন। আমাদের এই সময়ে সময়টুকু যেমন কম, অলমোস্ট 1.5 বছর হচ্ছে কয়েক মাস বেশি, কিন্তু সিলেবাসটা হয় হিউজ। তো শুরু থেকে যদি আমরা এই ইন্টারমিডিয়েট লাইফটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে না পারি, আমাদের ইন্টারমিডিয়েট লাইফ শেষে আমাদের যে দুইটা ভাইটাল এক্সাম দিতে হয়, অর্থাৎ এইচএসসি বোর্ড এক্সাম প্লাস হচ্ছে অ্যাডমিশন টেস্ট, এই দুইটা এক্সামই আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা হয়তো আমরা অ্যাচিভ করতে পারি না। এবং আমি আনান ভাইয়ের কাছে জানতে চাইবো, শুরু থেকে কোন স্ট্র্যাটেজি ফলো করলে কিংবা কিভাবে এগোলে আমরা এইচএসসি এবং হচ্ছে এডমিশন টেস্ট দুটোতেই ভালো রেজাল্ট আনতে পারি। আনন্দ ভাই। ভাই। আচ্ছা, ধন্যবাদ জাফর। আচ্ছা, যখন দেখা যায় কি আমরা স্কুল থেকে সদ্য পাস করে হচ্ছে কলেজে ভর্তি হই, তখন আহ, পুরোপুরি নতুন একটা এনভায়রনমেন্ট অনেকের জন্য বলতে গেলে, যারা মাদ্রাসা থেকে আসে অথবা বয়েজ স্কুল থেকে আসে অথবা গার্লস স্কুল থেকে আসে, ওদের জন্য ওদের জন্য টোটালি নিউ এনভায়রনমেন্ট। তো হয় কি, আহ, সবার ক্ষেত্রে না হলে মোস্ট অফ দ্য কেস, মানে 80% ক্ষেত্রে ধরে নিই আমরা, যেটা হয় সবাই এসএসসি পর্যন্ত একটা শাসনের মধ্যে ছিল, পরিবারের শাসনের মধ্যে সবাইকে নিয়ে একটা টেন্স থাকতো, তাদের প্যারেন্টস তাদের রেজাল্ট কেমন হবে। আহ, আমার কথাই বলি, আমি ছোট থাকতে খুব বেশি দুষ্ট ছিলাম, তোমরা অনেকে জেনে থাকবা সেটা। খেলাধুলায় খুব বেশি মগ্ন ছিলাম। তো আমার আম্মু সবসময় ভয় পেত যে হচ্ছে আমার রেজাল্ট কেমন হবে সেটা নিয়ে। তো যখন দেখলো আমার ভালো রেজাল্ট আসছে, তো এরপর থেকে আমি একটা অনেকটা স্বাধীন হয়ে গেছে, বলতে পারো একটা স্বাধীনতা পাইছে। তো সবার কাছে যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে, যখন আমরা স্কুল থেকে কলেজে যাই তখন একটা টোটালি নতুন এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য যেটা করতে হবে কি, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে সিলেক্টিভ হতে হবে ফ্রেন্ড নির্বাচনের ক্ষেত্রে, যেটা আমি মনে করি যে আমি কোন ধরনের ফ্রেন্ডের সাথে মিশবো। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকে সিলেক্টিভ হয় না, যেটা আমি মনে করি সবার লাইফে সবচেয়ে অন্যতম একটা ভুল, মানে মেজর ভুলগুলোর মধ্যে একটা, যে ফ্রেন্ড সিলেক্ট করার কথা একটু সিলেক্টিভ হওয়া। তো ফ্রেন্ড সিলেক্ট করার ক্ষেত্রে একটু সিলেক্টিভ হতে হবে, তারপর হচ্ছে একটু ওপেন মাইন্ডেড হতে হবে, যেহেতু একটা নতুন এনভায়রনমেন্টে যাই, ওটার সাথে খাপ খাওয়ানোর ট্রাই করতে হবে। যদি পড়াশোনার বিষয়ে আসি,
পড়াশোনার বিষয়ে কথা বলতে গেলে শুরুতে আমরা জানি কলেজে এসে সবাই একটু স্বাধীন হয়ে যায়, সবাই একটু নিজেকে বড় বড় ভাবতে মনে করে যে আমি বড় হয়ে গেছি। তো এই জিনিসটা একটু বেশি হয়ে গেলে চলবে না, ঠিক আছে? মানে আমরা একটা নতুন প্ল্যাটফর্মে আসছি, হ্যাঁ, স্কুল জীবন শেষ করে কলেজ জীবন আসে, সে কারণে যে একদম কলেজে এসে একদম উড়বো এইসব যাতে মানে এই চিন্তাধারা যাতে কারোর মধ্যে না আসে। সেকেন্ড থিং হচ্ছে কলেজে খুব অল্প সময়, বলতে গেলে কলেজ লাইফের সময়টা খুবই অল্প, 1.5 বছর, 1 বছর 5 মাস 6 মাস, ও এর 7 মাস, এতটুকু হয়তো। তো এই সময়ের মধ্যে দেখা যায় কি সিলেবাসটা অনেক হিউজ হয়। নতুন এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াতে খাওয়াতে দেখা যায় কি আমাদের সামাসিক পরীক্ষা চলে যায় 6 মাস 7 মাস চলে যায়, তখন একটা মাথার মধ্যে হঠাৎ করে একটা বার্ডেন চলে আসে যে এতগুলা পড়া কিছুই পড়লাম না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় কি শুরু থেকে যেটা করতে হবে, পড়াশোনার সাথে টাচে থাকতে হবে। যে যে সাবজেক্ট গুলো আছে, বিশেষ করে মানবিকের, আমরা যেহেতু মানবিক নিয়ে আলোচনা করছি সেহেতু মানবিকের ক্ষেত্রে যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, আর ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়। এই 4টা সাবজেক্ট বেসিক্যালি এডমিশন টেস্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের আবার পড়তে হবে। তো আমি সাজেস্ট করব এই 4টা বিষয় শুরু থেকেই যাতে ভালোভাবে একদম স্লোলি পড়ে, প্রত্যেকটা অধ্যায় যাতে ভালো করে পড়ে, এমন ভাবে পড়ে যাতে এডমিশন টেস্টের সময় গিয়ে তার সেটা নতুন মনে না হয়, যেহেতু সেম পড়া আমাদের আবার এডমিশন টেস্টের সময় পড়তে হয়। সো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুরু থেকে একটা রুটিন মেনটেন করা, রুটিন মাফিক চলা, যেটা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। শুরুর দিকে না পারলে আমি বলবো যে অ্যাটলিস্ট প্রথম 2-3 মাস যাওয়ার পরে সবার যাতে একটা রুটিন থাকে, একটা টার্গেট থাকে, আমি এই টার্গেটে এই মাসের মধ্যে এই পড়াগুলো শেষ করব। এটা শেষ হওয়ার পর আমি আর একটা এক্সামের জন্য প্রিপারেশন নিব, এক্সাম শেষ হলে আমার ল্যাকিংস গুলো আমি খুঁজে বের করব, তারপর ওই ল্যাকিংস গুলোর উপর বেশি সময় দিব, ওগুলা কভার হওয়ার পর আমি আবার অন্য টপিকের উপর গুরুত্ব দিব, এই জিনিসগুলাই আর কি। আর শুরু থেকে তুমি যেহেতু অ্যাডমিশন টেস্টের কথা বললা যাবে, কিভাবে পড়াশোনা করলে অ্যাডমিশন টেস্টের জন্য এগিয়ে থাকা যাবে, তো আমি বলবো শুরু থেকে যে আমাদের কোর যে 4টা সাবজেক্ট আছে, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এগুলা যাতে ভালো করে পড়ে। আমার মনে হয় কি এই 4টা সাবজেক্ট একটু ভালোভাবে পড়লেই হচ্ছে এডমিশন টেস্টের জন্য কিন্তু তেমন একটা আর পড়া বাকি থাকে না। এডমিশন টেস্টের জন্য যেটা বাকি থাকে মানবিকের ক্ষেত্রে বা বি ইউনিটের ক্ষেত্রে সেটা হচ্ছে শুধু সাধারণ জ্ঞান। সো ওই পার্টটা যদি আমি আলাদা করে ফেলি, বাংলা ইংলিশ যদি ভালো করে পড়ি, দেখা যায় কি আমার এডমিশন টেস্টের আগে যে সময়টুকু পাওয়া যায় সেটাতে সাধারণ জ্ঞান কভার করে বাংলা ইংলিশ আরো ভালোভাবে কভার করা যায়। শুরু থেকে পরামর্শ থাকবে বাংলা ইংলিশের জন্য, বাংলা ইংলিশ ভালো করে পড়ার জন্য, এবং সাথে সাথে হচ্ছে যদি পারি আমরা পত্রিকাটা ডেইলি পড়ি, পত্রিকা ডেইলি পড়ার অভ্যাস করি, প্রতিদিনের পত্রিকা ডেইলি পড়ার অভ্যাস করি, পড়াশোনার সাথে টাচে থাকি, একদম বের হয়ে না যাই, নতুন একটা পরিবেশে গিয়ে যাতে নিজেকে হারিয়ে না ফেলি, এদিকে একটু নজর দিতে হবে। এই তো, ধন্যবাদ। আচ্ছা, চমৎকার। জাবের, আনান ভাই আমি যেটি বললেন এক্ষেত্রে আমাদের একটু বেশিরভাগ কথা বলতে চাইবো ক্ষেত্রে। আনন্দ ভাইকে। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাইবো যদি আপনার অনুমতি নিশ্চয়। হয়। জি, আচ্ছা, আনন্দ ভাই দেখ, আমরা কিন্তু সবাই জানি যে সবাই কিন্তু এতটুকু কেউই কিন্তু আম শিওর যারা ফার্স্ট ইয়ারে পড়ে কিংবা যারা ফার্স্ট ইয়ারে পড়বে বা আমরা যারা ফার্স্ট ইয়ার থেকে চলে গেছি অলরেডি সেকেন্ড ইয়ারে, আমরা কিন্তু কেউ এতটুকু সিরিয়াস থাকতে পারি না, কখনোই পারি না। যতই বলি যে আমাদের সিরিয়াস থাকা দরকার, সিরিয়াস থাকা প্রয়োজন, এটা করা প্রয়োজন, ওটা করা প্রয়োজন, কখনো কিন্তু কেউ সিরিয়াস ওভাবে থাকতে পারি না। আহ তবে হ্যাঁ, আমাদের যদি এরকম একটা গাইডলাইন থাকতো, আমাদের যদি এরকম একটা আইন বাই থাকতো, তাহলে হয়তোবা আমরা সেগুলোকে আমলে নিতাম। আমরা বুঝতাম যে আমরাও এগুলো এগুলো করি অ্যাডমিশন টেস্টে আগে থাকার জন্য। তো যারা দর্শক আছেন আমি সবাই যে ভাই যে কথাগুলো বলেছেন অবশ্যই সেগুলোকে একটু আমলে নেওয়ার জন্য, জাস্ট কথা শুনছি ফেলে দিছি বিষয়টা এমন না, আমলে নিবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু এড করি সাকিবের সাথে। জি। সাকিব, হ্যাঁ, আমরা sure. আমরা 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 সবাই তো হচ্ছে এখন একটা প্ল্যাটফর্মে আছি আসলে। আমরা এখন বুঝতে পারতেছি, যেমন কি আমার অনার্স শেষ, আমার শেষ হয়ে গেছে, তোমরা অলরেডি থার্ড ইয়ার পড়তেছো। তো আমরা আসলে এখন ফিল করতেছি সেটা হচ্ছে বাংলা ইংলিশটা যদি আমরা তখন কভার করে ফেলতাম, আমাদের জন্য অ্যাডমিশন টেস্টের আগে যে সময়টুকু ছিল সেটা চাইলে আরো ভালো করে আহ, ব্যবহার করা যায়, সময়টা তেমন একটা কিছু থাকে না। সো মানুষ তো ভুল করে করে শেখা, আমরাও ভুল করছি, কিছু ভুল ছিল, আমরা হয়তো আরেকটু গাইডলাইন পাইলে আরো বেটার করতে পারতাম। সো সবার জন্য একটা রিকোয়েস্ট থাকবে, এখন থেকে যদি একটু ট্রাই করি, বেশি না, বেশি কিন্তু পড়ালেখা করতে বলছি না, বলছি যেটা পড়ছি সেটা যাতে ভালো করে পড়ি, যেটা পড়ছি সেটা যাতে বুঝে শুনে পড়ি, ভালো করে পড়ি। বেশি পড়া কিন্তু কখনোই মানে বেশি পড়লে যে আমি ভালো করবো এমন কিন্তু না, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেটা পড়ছি সেটা যাতে ভালো করে পড়ি, যাতে সেটা আমার মনে থাকে, বারবার পড়তে না হয়। সো এইটুকুই।
আচ্ছা, ধন্যবাদ। আহ মুশফিক কমেন্ট করেছিল, আমাদের একজন ভিউয়ার, যে নেক্সট সেশনটা সায়েন্স বিভাগের নিতে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। অবশ্যই আমরা সায়েন্স বিভাগের জন্য নিব। তো আনন্দ ভাইয়ের সাথে আমি যে জিনিসটা অ্যাড করতে সেটা হচ্ছে ওই যে তিনি যেটা বললেন যে আমাদের উচিত আমাদের যে পড়াশোনাটা গুলো আছে সেগুলো আমরা একটি গোল আকারে সেট করে ফেলি, উইকলি গোল কিংবা মান্থলি গোল। আমরা ধরুন একটা সপ্তাহে প্রথম 2-3 বা 3 দিন হচ্ছে পড়াশোনা করতে পারিনি, বাট আমরা চেষ্টা করব বাকি 4 দিনে আমাদের যে একটা হোল উইকের যে গোলটা থাকে সেটি আমরা কভার আপ করে দিই। এবং আমরা মান্থলি গোলে সেট করতে পারি, আমরা পুরো মাস ধরে কোন কোন টপিক গুলো, কোন কোন অধ্যায়গুলো শেষ করব সেটা চেষ্টা করতে পারি। তো আমরা এবার জানতে চাইবো ইফতির কাছে। জাবের, মুশফিক, জাবের, এখানে মুশফিক যে কথাটা বলেছে তুমি এই জিনিসটাকে একটু ভেঙে দিলে ভালো হয়। আমরা কিন্তু এটা প্রথম এপিসোড, তো আমাদের কিন্তু আরো অনেকগুলো এপিসোড থাকবে সামনে, ঠিক জি আছে? এটা শুধুমাত্র মানবিকের প্রথম এপিসোড, পরবর্তীতে কমার্সের জন্য থাকবে, সায়েন্সের জন্য থাকবে, অ্যাডমিশন বেসড থাকবে, বিভিন্ন শিক্ষাক্ষেত্রে কিভাবে সাবজেক্ট ওয়াইজ আমরা পড়তে পারি সেগুলোতে থাকবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা কিন্তু ভিডিও এভাবে করে লাইভে আমাদের বিভিন্ন জন বিজ্ঞজন যারা আছেন কিংবা আমাদের ডিসকাসে যারা সদস্য তারা আসবেন, আপনাদের সাথে আলোচনা করবেন এই বিষয়টা, যাতে ভুল না বোঝা হয় আর কি। জি, ধন্যবাদ। হ্যাঁ, সাকিব যেটা বলছিল, আমাদের আজকের এই সেশনটি একটি সিরিজ সেশনের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমাদের আজকের এই ফার্স্ট এপিসোড। আমাদের আরো নেক্সট আমাদের আরো এপিসোডে আসবে। আমরা তখন মানবিক কিংবা সরি, তখন আমরা হচ্ছে বিজ্ঞান কিংবা কমার্স ওদের নিয়ে আলোচনা, এইসব বিভাগ নিয়ে আলোচনা, আমরা ক্যারিয়ার রিলেটেড কিছু এপিসোড করব। ইনশাল্লাহ আমাদের পরবর্তী এপিসোড গুলোতে আপনারা অবশ্যই সংযোগ থাকবেন। তো এখন ইফতির কাছে প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে আমরা যখন স্কুল লাইফ শেষ করে, অর্থাৎ এসএসসি শেষ করে এইচএসসি তে যাই, অর্থাৎ কলেজে যাই, তখন আমরা একটি সম্পূর্ণ নতুন একটি পরিবেশের সাথে আমাদেরকে ডিল করতে হয়। আমাদের অনেকে দেখা যায় কি বাসা থেকে সদ্য হোস্টেলে যায়। তো এই যে নতুন একটা এনভায়রনমেন্ট, এই যে নতুন একটা পরিবেশ, সেটিতে খাপ খাওয়াতে আমাদের অনেক কিছু অনেক কষ্ট করতে হয়। তো যারা হচ্ছে গিয়ে নতুন এই এনভায়রনমেন্টের সাথে পরিচিত হতে যাচ্ছে, তারা কিভাবে এই নতুন এনভায়রনমেন্টে কিংবা নতুন পারিপার্শ্বিকতার সাথে কিভাবে ডিল করতে পারে সেটি ব্যাপারে জানতে চাইবো। দেখছি। ধন্যবাদ জাবের। আমরা যারা গ্রাম থেকে বা বিভিন্ন এলাকা থেকে শহরে যাই, তাদের বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে সমস্যা হয়ে যায়। অনেকে হচ্ছে কলেজ থেকে স্কুল থেকে কলেজে যায়, আবার অনেকে মাদ্রাসা থেকে কলেজ, আবার অনেকে গ্রাম থেকে শহরে যাওয়া। ওইখানে গেলে আমাদের প্রথম একটা সমস্যা হয়, যাদের বাসা নেই তাদের বাসা নিয়ে সমস্যা, কোথায় থাকা হবে, হোস্টেল নাকি মেস, এরকম কিছু না কিছু সমস্যা হয়ে যায়। আমি আমার কথাই বলি, আমি প্রথমে হোস্টেল উঠেছিলাম। তো হোস্টেলে ওঠার পর কিছু তো সমস্যা থাকবে, কিন্তু আমাদের প্রথম চিন্তা করতে হবে কি আমরা স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না। আমাদের পড়াশোনাটাই হচ্ছে মেন টার্গেট, তাই পড়াশোনাটার দিকে সর্বপ্রথম নজর দিতে হবে। আশেপাশে অনেক সমস্যা হতে পারে, কিন্তু এগুলোতে তত বেশি মাথা দেওয়া যাবে না। আর সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন, ফ্রেন্ড সার্কেল নির্বাচন। আমরা যে ফ্রেন্ড গুলো নির্বাচন করি অবশ্যই সেগুলো ভালো হতে হবে। আমি আমার ক্ষেত্রে যদি বলি, ফ্রেন্ডদের সাথে কম্পিটিশন করে অনেকটুকু এগিয়ে যাওয়া যায়, যেটা আমি হোস্টেল লাইফ থেকে শিখেছি। অনুরূপ ভাবে আমরা ম্যাচে থাকলে আমাদের হয়তো অনেক সিনিয়র ভাইরা থাকে, তাদের থেকেও আমরা অনেক কিছু অ্যাডভাইস পেতে পারি বা এরকম অনেক কিছু পেতে পারি। আর শহর গ্রামের থেকে যখন শহরে যাই, আমি প্রথমে বলবো ওইখানে যে পরিবেশটা ওইটাতে গিয়ে যাতে করে প্রথমে অনেক বন্ধু বান্ধব পেয়ে আমরা আড্ডা দিতে বা এমন ভাবে না করি যাতে হচ্ছে আমাদের পড়াশোনাটা হ্যাম্পার হয়ে যায়। অনেকেই দেখা যায় প্রথম শহরে গিয়ে হচ্ছে ঘোরাঘুরি করা, নতুন শহরে এসেছি দেখি শুনি, এরকম করতে করতে ফার্স্ট ইয়ারটা কেটে যায়। এভাবে কোনোভাবেই করানো যাবে না, কারণ আমাদের ইন্টারমিডিয়েটের সময় অনেক কম থাকে। এই সময়ের মধ্যে আমাদেরকে অনেক কিছু করতে হবে। আর যেহেতু সাবজেক্ট আমাদের অনেক বেশি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই থাকে, আমাদের দুইটাতে সমানভাবে প্রায়োরিটি দিতে হবে। এই কথাটা চিন্তা করে আমাদের পারিপার্শ্বিক পরিবেশে কি হচ্ছে এটাতে মাথা না ঘামিয়ে আমরা সুন্দরভাবে যে পরিবেশে আছি ওইটাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর ফার্স্ট ইয়ারদের জন্য আমি বলবো, ফার্স্ট ইয়ারে আমরা কিছু এক্সট্রা কারিকুলাম করতে পারি, সাসেস বিএনসিসি তে যদি আমরা জয়েন করি, এটা খুবই একটি কার্যকরী জিনিস। তারপর ডিবেট করা, ডিবেটের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। আমরা যেহেতু এটা যেহেতু মানবিকের সেশন, ডিবেট যদি করি হবে কি আমরা বাইরের অনেক কিছু শিখতে পারবো। আর এটার ফলে আমরা যে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে জিকে আছে, ওই জিকের জন্য আমাদের অনেকটুকু সাহায্য হয়ে যাবে। আর বাংলা ইংলিশের ক্ষেত্রে আনান ভাই যেটা বলেছেন, বাংলা ইংলিশ ইন্টারমিডিয়েটে যদি বাংলা ইংলিশটা ভালোভাবে পড়া হয়, অ্যাডমিশনের প্রায় 60 to 80% প্রিপারেশন হয়ে যায়।
আমরা যদি কোয়েশ্চেন পেপার গুলো অ্যানালাইসিস করে দেখতে পাবো যে ওই একই জিনিসগুলোই বেশিরভাগ রিপিট হয় বা কোনোভাবে একটু পেছিয়ে দেওয়া হয়, যেটা আমরা ভালোভাবে যদি রিলেটেড করে পড়তে পারি ফার্স্ট ইয়ার থেকে খুবই ভালো হবে। আর ফার্স্ট ইয়ারে গিয়ে যেটা আগে বললাম যে বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করা, এই করা সেই করা, এসব মোটেও করা যাবে না। আমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে ডিটারমাইন্ড হতে হবে আমাদের এই বিষয়গুলো এর মধ্যে শেষ করতে হবে, এর মধ্যে আমি এটা করব। আচ্ছা, আমি একটু অ্যাড করি। আচ্ছা, ইফতি যেটা বললো বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করা যাবে না, সেটা আমি একটু মানে বিরোধিতা করছি। অবশ্যই বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করবে, কিন্তু যাতে সেটা মানে বেশি হয়ে না যায়, আর কি, excess হয়ে না যায়। মানে আমি মনে করি কি আপনার যদি কোয়ালিটি ফ্রেন্ড সিলেক্ট করি, দেখা যায় কি আমাদের আড্ডাটাও কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মনে হয় কি বন্ধু নির্বাচন যদি ভালোভাবে করতে পারি, আড্ডাতে সমস্যা না, আড্ডার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। তো আমার রিকোয়েস্ট থাকবে, সমস্যা নাই, আড্ডা আড্ডা কিন্তু হবে, আড্ডা আমাদের জীবনের একটা পার্ট। আড্ডা বলতে গেলে আমাদের ছেলেদের জন্য একটা মেন্টাল সাপোর্ট হিসেবে কাজ করে। বন্ধুদের সাথে মেশা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা, অনেক সময় দেখা যায় কি আমরা অনেক হতাশ থাকি, কিন্তু বন্ধুদের সাথে কথা বললে একটু ফ্রেশ লাগে, একটু ভালো লাগে। সো আড্ডা আড্ডা থাকবে, আড্ডা দিব, কিন্তু যে সেটা যাতে বেশি হয়ে না যায়, সেটার কারণে যাতে আমাদের অন্যান্য যে সেগমেন্ট আছে, পড়াশোনা, ফ্যামিলি, এগুলা যাতে হ্যাম্পার না হয়, এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আর কি। ধন্যবাদ। জি জি ধন্যবাদ আনান ভাই এবং ইফতি বইকে। হ্যাঁ, আনান ভাই এবং হ্যাঁ, এখানে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথা বলা হয়েছে, ওখানে আরো দুই একটা বিষয় যদি বলি, যে পড়ালেখার পাশাপাশি তো অবশ্যই ফার্স্ট ইয়ার হচ্ছে এমন একটা সময় যেখানে হ্যাঁ, সেটা এক্সট্রা নিয়ে কারিকুলার যাচ্ছি। অ্যাক্টিভিটিস করার সবচেয়ে বেশি একটা উপায় থাকে। আমরা সবাই জানি যে সবচেয়ে বেশি সময় কিন্তু আমরা সেখানে থাকি। আমি যদিও বা জানি না আনান ভাই সেটা নিয়ে কথা বলবে কিনা, বাট আনান হ্যাঁ, ভাই আপনি নিশ্চয়ই। একটু বলেন যে বলবেন এর কিনা এর- এটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমি আনান ভাইয়ের কাছে আমার এই প্রশ্নটাই আছে যে আনান ভাই হচ্ছে আমাদের ইকোনমিক্স জিও টিমের ক্যাপ্টেন, ক্রিকেট টিমের ক্যাপ্টেন। তো আমরা তো যখন আমরা স্কুলে বা ক্যাপ্টেন। কলেজে ছিলাম, আচ্ছা তখন হচ্ছে আমরা একসাথে অনেক ক্রিকেট খেলছি। তো আনন্দ ভাই বলবেন কোন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো কলেজ লাইফে চুজ করা উচিত, যেগুলো কিনা আপনার পরবর্তী যে আপনার লাইফটা, অর্থাৎ অনার্স লাইফ কিংবা আপনার যখন আপনি ওয়ার্ক লাইফে যাবেন, কর্মজীবনে যাবেন, কোন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আপনাকে হেল্প করবে? আনন্দ ভাই। আচ্ছা, ধন্যবাদ জাবের। শুরুতে বলি, যেহেতু তুমি আমার একটা ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলাম, সেটা কি বলে উল্লেখ করছো। হ্যাঁ, সে কারণে আমি বলি, আমরা অনেকে কিন্তু খেলাধুলাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে ধরি না। আমি অনেককে দেখি সেটা, কিন্তু এটাও একটা পার্ট অফ দ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি বলবো খেলাধুলা করাটা, খেলাধুলা আমাদের জন্য, অনেকের জন্য ইম্পর্টেন্ট। আমাকে তোমরা পার্সোনালি চেনো, জাবের, সাকিব, তোমরা আমার সাথে খেলছো। সো আমরা জানি এই জিনিসটা হচ্ছে মেন্টালি তুমি ফিট থাকার জন্য, তুমি ফিজিক্যালি এবং মেন্টালি দুই দিক দিয়ে ফিট থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেটা আমি আমার লাইফে যা কিছু অ্যাচিভ করছি, আমি মনে করি আমি যখন খুবই প্রেসারে থাকতাম, তখন আমার রিলিজ করার একটা ওয়ে থাকতে হচ্ছে এই খেলাধুলা। যে খেলাধুলা করার মাধ্যমে আমি কিন্তু অনেকটা প্রেসার রিলিজ করতে পারতাম, যার কারণে অন্য জিনিস আমি ফোকাস করতে পারতাম, পড়াশোনায় ফোকাস করতে পারতাম। সো এটাও একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা যারা খেলাধুলা করতে ভালোবাসে তারা করে যেতে পারে। সাথে সাথে আমি কলেজে ওঠার পরে কিছু জিনিস আছে যেগুলা হচ্ছে আমি মনে করি অবশ্যই করা দরকার। তার মাঝে হচ্ছে আমি অল্প করে উল্লেখ করবো হচ্ছে বিএনসিসি এবং রোভার স্কাউটের কথা। এই দুইটা, এগুলো করতে পারে। এগুলো হচ্ছে অনার্স লাইফে গিয়ে, ভার্সিটি বিশ্ববিদ্যালয় জীবনে গিয়ে কাজে আসে, ওখানেও এই প্ল্যাটফর্ম গুলো আছে। তারপর যদি বলি ডিবেট, আমি মনে করি কি যতগুলা অ্যাক্টিভিটিস আমরা পড়াশোনার পাশাপাশি করে থাকি, এটার মধ্যে ডিবেট সবচেয়ে ভালো এবং ফ্রুটফুল, যদি বলি ফ্রুটফুল। কারণ ডিবেটের মাধ্যমে দেখা যায় কি আমরা অনেকের হয় কি, আমরা এরকম অনেকেই আছি যারা আমরা ভালো স্টুডেন্ট বলি বা এভারেজ স্টুডেন্ট বলি, যেমনই বলি, আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টই ভালো। আমি পার্সোনালি মনে করি যেটাতে সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে এফোর্ট কম দেওয়াতে একটু হয়তো রেজাল্টে একটু পার্থক্য হয়ে যায়। তো যেটা বলি, ডিবেট করার ফলে হয় কি আমাদের একটা যে ভিতরে অনেক সময় আমাদের মনে একটা কোয়েশ্চেন আসে, কিন্তু সেটা আমরা স্যারদেরকে জিজ্ঞেস করতে পারি না, ক্লাসরুমে একটা ভয় কাজ করে। এই যে দাঁড়িয়ে কথা বলতে হবে সেই ভয়, আমি কোয়েশ্চেন করলে কেউ হাসবে কিনা সেই ভয়, আমি কি কোনো ভুল করছি কিনা সেই ভয়, এই ভয়গুলা কাটিয়ে ওঠার জন্য আমি মনে করি হচ্ছে ডিবেটটা খুবই ইম্পর্টেন্ট। ডিবেটের মধ্যে মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, যে প্ল্যাটফর্মে গিয়ে আমি শিখতে পারি কিভাবে কথা বলতে হবে, কিভাবে আমার ভয়টা কাটিয়ে উঠতে হবে। এই জিনিসগুলো মানে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে খুবই কাজে দেয় এই জিনিসটা, আমি মনে করি। এছাড়া আরো বলতে গেলে আরো কিছু, যেমন ব্র্যাড ক্রিসেন,
জাগো বা ভিবিডি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, তারপর বিদ্যানন্দ, এরকম আরো কিছু সংগঠন আছে যেগুলো কলেজে না, কলেজের বাইরে এইসব সংগঠনের সাথেও আমরা কিন্তু যুক্ত থাকতে পারি। এইসব ভলেন্টারি অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়। আমরা আমাদের, আমি বলতে সুন্দর করে যদি বলি তাহলে একটা নৈতিকতা শিক্ষা পাই, মানুষের জন্য কিছু করার যে ইচ্ছা সেটা জাগ্রত হয়। আমি বলতে গেলে মানুষের যখন আমরা দুঃখগুলো দেখতে পাই, কষ্টগুলো দেখতে পাই, তখন মানুষের কষ্টটা ভালো করে অনুভব করতে পারি, তারপর আমরা তাদের জন্য কিছু করার একটা আমাদের সুপ্ত ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হয়। এই জিনিসটা কাজে লাগানোর জন্য আমি মনে করি এইসব এনজিওস বা এইসব সংগঠনগুলো খুবই কাজে, তাই এগুলোর সাথে যদি যুক্ত হতে পারি তাহলে খুবই ফ্রুটফুল হবে। এবং এট দ্য এন্ড আমি যেটা বলবো, যদি পারি আমরা ডিবেটের সাথে যুক্ত হই, কলেজে ওঠার পরে ডিবেট করি, ডিবেটের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। তারপর হচ্ছে আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এইসব অ্যাক্টিভিটিস করতে গিয়ে যাতে আমাদের যে মেইন কাজ পড়াশোনা সেটা থেকে যাতে ডিস্ট্রাক্টেড হয়ে না পড়ি, আমরা যাতে একটা ব্যালেন্স করে সবকিছু করি। ব্যালেন্স, পড়াশোনার জন্য আলাদা টাইম, অ্যাক্টিভিটিস এর জন্য আলাদা টাইম, বন্ধুদের জন্য আড্ডার জন্য আলাদা টাইম, তারপর হচ্ছে ফ্যামিলির জন্য আলাদা টাইম। টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের। যে মেইন জিনিসটা সেটা আমি মনে করি টাইম ম্যানেজমেন্ট, তুমি কতটুকু সময় কোন দিকে দিচ্ছ সেটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি ম্যানেজ করতে পারে আমার মনে হয় যে কারোরই ভালো রেজাল্ট আসবে। ধন্যবাদ জাবের। ধন্যবাদ আনান ভাইকে। জাবেদ হোসেন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে আচ্ছা ওদের হচ্ছে ফার্স্ট ইয়ারের ফাইনালটা এখনো হয়নি, ওরা সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে গিয়েছে, ওরা এখন কি করবে, এই ধরনের প্রশ্ন ছিল সেই প্রশ্নটি। প্লাস এখানে আমরা আরেকটু প্রশ্ন দেখেছিলাম, সেটা হচ্ছে এখন কি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বেশি করে পড়বো নাকি হচ্ছে আমরা বোর্ড এক্সামের জন্য বেশি করবো। এই দুটো প্রশ্নেরই উত্তর আমরা সেকেন্ড সেগমেন্টে দিচ্ছি। কিন্তু তার আগে সাকিবের কাছে একটু জানতে চাইবো যে ডিবেট তো আনান ভাই বললেন যে ডিবেট করার মাধ্যমে ইনস্ট্যান্ট যে মানুষের প্রবলেম সলভিং ক্ষমতাটা সেটা ক্রিয়েট হয়, মানুষের সামনে দাঁড়িয়ে যে কথা বলার যে ভীতিটুকু সেটি চলে যায়, কিংবা মানুষকে হচ্ছে খুবই অ্যাক্টিভ করে, প্রোঅ্যাক্টিভ করে। এগুলো এর পাশাপাশি আর কোন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো একটা স্টুডেন্ট অর্থাৎ ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্ট সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাড হতে পারে, প্লাস কতটুকু অ্যাড হবে, আই মিন এটার ইম্প্যাক্টটা গুড অর ব্যাড দুইটাই আলোচনা করবে সাকিব। আচ্ছা, ধন্যবাদ। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ভাই আনন্দ ভাই এবং ইফতি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, ডিবেট, ওভার স্কাউট, রেড ক্রিসেন্ট অর আমরা যদি দেখি বিএনসিসি, এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই জরুরি। এবং একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে আমরা কিন্তু সবগুলোর সাথে এঙ্গেজ থাকতে পারবো না। অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ফার্স্ট স্টুডেন্ট আমাকে অবশ্যই একটা বেছে নিতে হবে, অ্যাট বেস্ট দুটো। কিন্তু মনে রাখতে হবে এটা যে আমরা এখানে শিক্ষার্থী হিসেবে এসেছি, আমরা পড়তে এসেছি, আমাদের একটাই গোল যে এসএসসি থেকে আমাদের একটাই ড্রিম থাকে, কিংবা এইচএসসি থেকে একটা ড্রিম থাকে, সেটা হচ্ছে ড্রিম টু ঢাকা ইউনিভার্সিটি। মানবিক স্টুডেন্ট হিসেবে ঢাকা ইউনিভার্সিটি সবার একটা গোল থাকে। সো সবার এই গোলটা যদি আমরা ফেলের দিকে যেতে না চাই আর কি, যার অবস্থান থেকে, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে বেশি সময় দেওয়া যাবে না। অতিরিক্ত সময় দিতে গিয়ে পড়াশোনার হ্যাম্পার করা যাবে না, কখনোই না। তো এটা আপনাকে নিজ থেকে বুঝতে হবে যে কোন কোন কলেজের মধ্যে কি কি অ্যাভেলেবিলিটি আছে বা কোন কোন জিনিস অ্যাভেলেবিলিটি বেশি। যেমন অনেক চট্টগ্রাম কলেজের কথা যদি বলি আমি, সেখানে বিএনসিসি অ্যাভেলেবিলিটি অনেক ভালো, রেড ক্রিসেন্ট আছে, বা রোভার স্কাউট আই গেস, এখন জানি না কি অবস্থা আছে কিনা, তবে আমাদের সময় ছিল না। তো এইভাবে প্রত্যেকটা কলেজের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাভেলেবিলিটি থাকে, এটা তাদেরকে চুজ করে নিতে হবে। তবে এটা ছাড়া আমি আরো কিছু বলবো যে লেখালেখিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি যারা ন্যাচারাল লেখালেখি করি, বন্ধু সবার মধ্যে আমরা সদস্য হতে পারি, প্রথম আলোর বন্ধু সভা, অথবা আমরা জানি যে লিডারশিপ নিয়ে কিছু প্রোগ্রাম হয়, বিওয়াইএলসি, সেগুলো করতে পারি। অথবা আমরা ইপসা নামে একটা সংগঠন আছে যেটা ইউএনডিপির সাথে কাজ করে, সেখানে করতে পারি। আমি পার্সোনালি কিন্তু এগুলোর সাথেই করেছি, আমি বিএনসিসি করি নাই। আমি বন্ধু সভা, ইপসা এবং প্লাস হচ্ছে আপনার বিওএলসি, এদের সাথে মূলত কিছুটা যুক্ত ছিলাম, বাকি তেমন যুক্ত ছিলাম না। তো একটা কথাই, সেটা হচ্ছে পড়ালেখা তোমার এক, বাকি সবগুলো শূন্য। তো এক ছাড়া শূন্যের যেমন মূল্য থাকে না, তেমনি কো কারিকুলার অ্যাক্টিভিটিস ছাড়া, সরি, পড়ালেখা ছাড়া কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর কোনো মূল্য থাকবে না। চাবের। ধন্যবাদ সাকিবকে। এখন ইফসির কাছে জানতে চাইবো, অনেকেই কলেজ লাইফে হচ্ছে আবৃত্তি করে, গান করে, বা অনেক ধরনের এই যে আর্টিস্টিক যে সেগমেন্ট গুলো আছে সেগুলোর সাথে রিলেটেড থাকে। কতটুকু তাদেরকে এই আর্টিস্টিক সেগমেন্টের সাথে রিলেটেড থাকাটা অনার্স লাইফে কিংবা আহ, আপনার হচ্ছে পরবর্তীতে ওয়ার্ক লাইফে হেল্প করে? ইফতি, অনেকে আবৃত্তি করে থাকে, গান করে থাকে। হুম হুম
আবৃত্তি বা গান কবিতা যে যেটাই করুক এগুলো সবারই যার যা আছে আমি মনে করি ওইটুকু ভালোভাবে চালিয়ে নেওয়া হয়েছে। তার ফার্স্ট ইয়ারে আমি যথেষ্ট পরিমাণ সময় থাকে এসব করার। আমরা যারা উচ্চশিক্ষার জন্য যাই সেখানে আমরা গিয়ে দেখি বিভিন্ন রকমের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে যে নাচ গান এইসব জড়িত। তো কবিতা আবৃত্তি বা গান যারা করে তাদের জন্য আমি বলবো তারা পড়াশোনার পাশাপাশি ওইটাও চালিয়ে যেতে হবে, যাতে করে ওই বেসটাও তাদের থাকে। উচ্চশিক্ষায় আমি ঢাকা ভার্সিটিতে গিয়ে দেখেছি আমার বিভিন্ন ফ্রেন্ড বা আমরা যারা কবিতা বা হচ্ছে গান বিভিন্ন কিছুই পারি তাদের অনেক মূল্য আছে। তাছাড়া ছায়ানোটের কথা যদি বলি, বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে এসব দ্বারা তারা অ্যাড হতে পারবে। শুধুমাত্র যে পড়াশোনাটা কাজে লাগিয়ে উপরে যেতে হবে এমন না, আমরা এসব দিয়ে অনেক দিক দিয়ে এগিয়ে যেতে পারি, কিন্তু পড়াশোনাটাকে অবশ্যই প্রায়োরিটিতে রাখতে হবে। পাশাপাশি এগুলো নজর দিতে হবে। কেউ হয়তো খেলাধুলা অন্য কোনো খেলাধুলাতে ভালো, সেগুলো সে ভালোভাবে চালিয়ে গেলে পরবর্তীতে তার বিভিন্ন কাজে আসতে পারে। এ হচ্ছে তাদের জন্য, বিশেষ করে ফার্স্ট ইয়ারে যারা তাদেরকে জন্য। আর সেকেন্ড ইয়ারে উঠে এই জিনিসটা করবে, বাট একটু যদি কম পড়াশোনাটাতে সেকেন্ড ইয়ারে উঠে আরেকটু বাড়িয়ে দিতে হবে, ওই জন্য এতটুকু সময় পাওয়া যায় না। তা ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের জন্য বলবো যাদের মধ্যে এই প্রতিভা আছে তারা এটা ফার্স্ট ইয়ারে ভালোভাবে কাজে লাগাতে পারে, কলেজের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করে বা ওইভাবে। হ্যালো। জি জি, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ হ্যালো। আচ্ছা, আমি রবিন ভাইকে অনুরোধ করবো যে স্ক্রিনের মধ্যে বুঝতে যাতে পারছি। সবাইকে আনার জন্য। আচ্ছা, রবিন ভাই ওনার কাজটা করছেন। আমরা আরেকটি প্রশ্ন করি ইফতির কাছে। আচ্ছা, আমরা অঙ্কিত তো শাখা থেকে প্রশ্ন করেছে যে প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের জন্য রুটিনটা কেমন হওয়া উচিত। অ্যাকচুয়ালি আমরা শুরুতেই ব্যাপারটা বলে দিয়েছি যে রুটিনটা বেসিক্যালি হচ্ছে, রুটিন জিনিসটা না পার্সন ওয়াইজ ভ্যারি করে। তো সবচেয়ে স্ট্যান্ডার্ড যে রুটিনটা সেটা হচ্ছে অনেকটা উইকলি কিংবা মান্থলি গোল সেট করে ফেলা, যে আমি আজকে এই সপ্তাহে এই চ্যাপ্টার গুলো এই অধ্যায়গুলো শেষ করব, এই কাজটুকু করব। তো 2-3 দিন ওয়েস্ট হলেও আমরা যেন বাকি যে 4 দিন থাকে সেখানে কভার করে নিই। মান্থলি গোল সেট করা, ছোট ছোট গোল করার মাধ্যমে আমরা যে আমাদের একটা আবার ব্রড গোল বা ব্রড মিশনও থাকা উচিত। আমরা এই ছোট ছোট গোল করার মধ্যে ব্রড মিশনটা অ্যাচিভ করবো, তো এইভাবে রুটিনটা সেটালে বেটার। তো এবার আমরা থার্ড সেগমেন্টে চলে যাব, সেটা হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ার নিয়ে। আমরা সবাই জানি এইচএসসি সেকেন্ড ইয়ারটা হচ্ছে একটা পরীক্ষাময় জীবন কাটে আমাদের। প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট এক্সাম, দেন হচ্ছে মডেল টেস্ট, ফাইনাল অ্যাডমিশনটা, অনেকগুলো এক্সাম আমরা এই কম সময়ের মধ্যে আমাদেরকে ফেস করতে হয়। তো এখন কিভাবে একজন স্টুডেন্ট তার এই যে সেকেন্ড ইয়ারের লাইফটা সেটি কাটাবে, প্রি টেস্ট যে প্রিপারেশনের ব্যাপারগুলো আছে সেগুলো সে কিভাবে ডিল করবে। আনান ভাই। ধন্যবাদ জাভেদ সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, শুরুতে যেটা বলবো সেটা হয় কি, প্রথম বর্ষে যদিও আমরা এতক্ষণ অনেক অ্যাডভাইস দিলাম, কিন্তু প্রায় সময় হয় কি এইসব অনেকেই ফলো করে না। যারা ফলো করে না তাদের ক্ষেত্রে দেখা যায় কি প্রথম বর্ষ শেষে তাদের অনেক কিছুই ল্যাকিংস থেকে যায়। প্রথম বর্ষে যখন পরীক্ষাটা হয়, ফাইনাল পরীক্ষাটা হয়, তখন অনেক সময় দেখা যায় কি ফলাফলটা, আউটকামটা যতটুকু সে এক্সপেক্ট করছে ততটুকু হয় নাই। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমি মনে করি কি যখন আমরা সেকেন্ড ইয়ারে উঠি তখন আমাদের যাবতীয় আমরা এতদিন পর্যন্ত যেসব কাজ, অপ্রয়োজনীয় কাজ করতাম সেগুলো কমিয়ে দিতে হবে। অপ্রয়োজনীয় কাজ একদম বাদ দিতে হবে, যেগুলো যে এক্সট্রা কাজ যেগুলো করতাম, এই বিএনসিসি বলো, ডিবেট বলো, বা বন্ধু সবাই লেখালেখি বলো, এগুলাতে একটু কম সময় দিতে হবে। আমি মনে করি কি পড়াশোনায় এখন সময়টা বাড়িয়ে দিতে হবে, খুবই সিরিয়াস হতে হবে। সেটা গেল। শুরুতে আমরা কি করব, আমি মনে করি কি শুরুতে দ্বিতীয় বর্ষ উঠে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার প্রথম বর্ষের যে ল্যাকিংস গুলো আছে সেটা খুঁজে বের করতে হবে। আমি কোন জায়গায় আমার দুর্বলতা বেশি, আমার কোন সাবজেক্ট গুলা পড়াশোনা বাকি আছে, অথবা আমি সিলেবাস কভার করতে পারিনি। শুরুতে আমরা কি করব, দ্বিতীয় বর্ষ ওঠার পর আমরা সেই সব জিনিস নোট ডাউন করব। নোট ডাউন করার পর হচ্ছে সেই সব জিনিস আগে কভার করব। তারপর আমাদের রেজাল্টটার একটা ওভারভিউ করব, যে আমাদের রেজাল্ট যদি প্রত্যাশা অনুযায়ী হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি প্রত্যাশার চেয়ে কম হয় তাহলে হতাশ হওয়া যাবে না। কোন জায়গায় যে আমাদের ল্যাকিং সেটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সবার শুরুতে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি শেষ করব। ওই 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 যে টপিকগুলো আমার রয়ে গেছে ফার্স্ট ইয়ারে সেটা আমি সবার আগে শেষ করব। তারপর আমি কি করব,
সেকেন্ড ইয়ারের সিলেবাস অনুযায়ী সেকেন্ড ইয়ারের সিলেবাসটা শেষ করার জন্য একটা রুটিন করব। যদি আমি রুটিনটা বলি 3 মাসের একটা রুটিন, তাহলে হচ্ছে 3 মাসের রুটিন যদি বলে আমি 3 মাসে এই টপিক কভার করব, এই টপিক শেষ করব, এরকম একটা টার্গেট থাকতে হবে। যদি বলে আমি প্রি টেস্ট পর্যন্ত, তাহলে আমার 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 লক্ষ্য থাকবে, আমি পার্সোনালি যেটা করছি সেটা হচ্ছে প্রি টেস্টের মানে টেস্টের আগে 1 মাস আগে আমার লক্ষ্য ছিল আমি প্রত্যেকটা সাবজেক্ট ভালোভাবে শেষ করব। তো আমি প্রত্যেকটা সাবজেক্ট এমন ভাবে শেষ করব যাতে আমার টেস্টের আগে আমি হাতে 1 মাস সময় পাই। ওই 1 মাসে আমি এতদিন ধরে প্রথম বর্ষ আর দ্বিতীয় বর্ষ মিলে যা পড়ছি সবগুলো যাতে ওই 1 মাসে কভার করতে পারি, রিভাইজ দিতে পারি, রিভিশন। এটা কিন্তু পড়াশোনা নতুন করে পড়াশোনা করার সময় না। টেস্টের 1 মাস, টেস্টের আগের 1 মাস নতুন করে পড়াশোনা করার সময় না। আমি এতদিন যাবত যা পড়ছি তা হচ্ছে আমি আবার রিভিশন দিব, ভালো করে পড়বো, এটাই টার্গেট হওয়া উচিত। আমি যাই করি না কেন এতদিন, প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে যাই করি না কেন, এটা মাথায় রাখতে হবে আমার যত পড়াশোনা ছিল সবগুলা যাতে আমি টেস্টের আগের 1 মাসের মধ্যেই কভার করতে পারি, এবং টেস্টের আগের 1 মাস টেস্টের আগে যে 1 মাসটা থাকবে তার আগে যাতে কভার করতে পারে, এবং এই 1 মাস টেস্টের আগের 1 মাস আমি রিভিশন দিব সবগুলা। সাথে সাথে বলবো সেকেন্ড ইয়ারে উঠে আমাদের এইচএসসি পরীক্ষার পাশাপাশি আমরা আরেকটু এডমিশন টেস্ট নিয়ে সতর্ক হব, আর একটু ফোকাস থাকবো। আমাদের গোলটা আস্তে আস্তে, আমাদের লক্ষ্যটা কোন দিকে সেটা ঠিক করতে হবে। আমাদের ড্রিম কোন দিকে, আমাদের গোল কোন দিকে, আমি কোন ভার্সিটিতে পড়তে চাই, আমার প্রিফারেন্স কোন ভার্সিটি, আমার সাবজেক্ট আমি কোন সাবজেক্টে পড়তে চাই, আমি আমার আমার কলেজ লাইফ শেষে আমি কোন সাবজেক্টে পড়তে চাই। সাকিব হয়তো আইন পড়তে চেয়েছে, সে আইনে পড়তেছে। আমি আলহামদুলিল্লাহ অর্থনীতি পড়তে চেয়েছি, আমি অর্থনীতি পড়তেছি। আমি শিওর সাকিব যাবে যাই বলো না কেন, তোমরা হয়তো আগে থেকেই কলেজ লাইফে ঠিক করে রাখছিলাম যে তোমরা কোন সাবজেক্টে পড়তে চাও। আমি আমার ক্ষেত্রে বলি, আমি প্রথম বর্ষে ঠিক করে রাখছিলাম আমি অর্থনীতি নিয়ে পড়বো, যা আলহামদুলিল্লাহ আমি সেটা নিয়ে পড়তে পারছি। তো সেটা খুবই ইম্পর্টেন্ট, আপনি কোন বিষয় পড়তে চান সেটা নিয়ে যাতে একটু পড়াশোনা করি আর কি, সেই গোলটা যাতে ঠিক করতে পারি। আমি একটু ইন্টারফেয়ার করতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সত্যি বলো। বলতে আমি আইন পড়তে চাইনি, সাইকোলজি পড়তে চেয়েছিলাম। আচ্ছা, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক আমি বলবো। তবে আমার ক্ষেত্রে যুক্তিকতা আর হয়নি। আচ্ছা, তো আমার ক্ষেত্রে যেটা বলবো, আমি আমার আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলতে তোমরা হয়তো জানতে পারবে আমি ইকোনমিক্সই পড়তে চাইছিলাম, যদিও দুর্ভাগ্যবশত তেমন একটা পছন্দ করিনি, বাট এখন মজা লাগছে বলতে গেলে। গ্রাজুয়েশন শেষে অনেকটা ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। তো যেটা আমি যে মেইন পয়েন্টে যেটা পয়েন্ট আউট করার ট্রাই করতেছিলাম সেটা হচ্ছে দ্বিতীয় বর্ষে আমাদের খুবই সিরিয়াস হতে হবে। এতদিন যা করছি তা গেল, দ্বিতীয় বর্ষে খুবই সিরিয়াস হতে হবে, এবং সাথে সাথে আমার গোলটা ঠিক করতে হবে আমি কোন দিকে আগাতে চাই এইচএসসি পরীক্ষার পরে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি টেস্টের রেজাল্টে যাতে আমার ভালো হয়, কারণ আমার যদি একবার টেস্টের রেজাল্টটা ভালো হয়, আমার এইচএসসির যে কনফিডেন্স লেভেলটা অনেকটা ভালো হয়ে যাবে, আমার কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হয়ে যাবে। তখন আমাকে আর পেছে থেকে ধরে রাখার বা আটকানোর মতো আর কিছুই থাকবে না। এইটুকুই বলার ছিল, তেমন একটা আমার মনে হয় না কিছু একটা বলার আছে, থাকলে অন্য কেউ অ্যাড করবে। ধন্যবাদ। ধন্যবাদ। রবিউল একটি প্রশ্ন করেছিল যে এখন যারা এইচএসসি পরীক্ষার্থীরা আছেন তাদের যে পরীক্ষা যে সময় শুরু হওয়ার কথা ছিল সেই সময় শুরু হচ্ছে না, আর একটু দেরিতে শুরু হবে, তো এখন তারা কি করবে? তারা কি এইচএসসির জন্য পড়াশোনা করবে নাকি অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করবে? আমরা এই সেগমেন্টে যাব। তার আগে ইফতির কাছে একটু জানতে চাইবো যে সেকেন্ড ইয়ার থেকে যদি কেউ অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে চায় তাহলে সে কোন ওয়ে গুলো ফলো করবে? আমি প্রথমে বলবো আনান ভাইয়ের কথাগুলো, যদি ফার্স্ট ইয়ারে কোনো লেকিংস থেকে যায় এট ফার্স্ট আমাদের ওই লেকিংস গুলো ফিল করে তারপরে আমাদের অ্যাডমিশন টেস্টের কথা ভাবতে হবে। আর ফার্স্ট ইয়ারেও যদি আমাদের কোনো গোল না থাকে, সেকেন্ড ইয়ারে ওটা অবশ্যই একটা গোল সেট আপ করতে হবে যেটার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যা যা করার দরকার সবই সেকেন্ড ইয়ারে ওটা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো আমরা আগেই বলেছিলাম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় বইগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা বিগত বছরের যে কোয়েশ্চেন এগুলো একটু যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো অনেকগুলো কোয়েশ্চেনই এই যে আমাদের বাংলা আর ইংলিশ থেকে ইন্টারমিডিয়েটের গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এর জন্য হচ্ছে আমরা যারা এখন রবিউলের যে কোয়েশ্চেনটা এটার সাথে অনেকটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে এর সাথে, যে যারা এবার এসএসসি দিবে তারা এখন হচ্ছে যাদের প্রিপারেশন শেষ হয়েছে তারা কি করতে পারে। তো আমি বলবো হচ্ছে কি তারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো কালেক্ট করে একটু দেখে নিক। পুরোটা আমি বলবো না এর পিছনে দেওয়ার জন্য, কেননা এসএসসির রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট। এইটা যেহেতু আমাদের অ্যাডমিশনের যুগ হবে তাই আগে প্রায়োরিটি রাখতে হবে, এসএসসিটা ভালো করতে হবে। এটার জন্য পাশাপাশি হচ্ছে অ্যাডমিশনের জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো একটু দেখতে পারি। যদি আমরা কয়েকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো যে কোন জিনিসটা পড়া দরকার, কোন জিনিসটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের সাথে সম্পর্কিত।
তো এর জন্য হচ্ছে বাংলা বিচিত্রাটা যদি অ্যাডমিশনের জন্য আমরা নিয়ে নিই, তাহলে এর সাথে সম্পর্কিত করে বাংলার সাথে কি কি টপিক গুলো আসছে এগুলো পড়তে পারি। তারপর ইংলিশের জন্য কম্পিটিটিভ এক্সাম, যেটা আমার ইন্টারমিডিয়েটও কাজে লাগছে, আবার হচ্ছে ওইদিকে অ্যাডমিশনের জন্য খুবই দরকারি। আমাদের অ্যাডমিশনে যেহেতু এমসিকিউ রিটেন দুইটাই আসবে, আমরা দুইটার দিকে খেয়াল রাখতে হবে। এমসিকিউ পড়ে কিভাবে অ্যান্সার করতে পারবো আর রিটেন পড়ে কিভাবে অ্যান্সার করতে পারবো। আমরা এমন ভাবে এখন থেকে যদি পড়াশোনাটা করে নিই যাতে করে এমসিকিউ রিটেন দুইটাই অ্যাডমিশন প্লাস এসএসসি দুইটার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এভাবে যদি পড়াশোনা করে আমি মনে করি এটা ফ্রুটফুল হবে। আর রিটেনের জন্য আমি বলবো এটা গত বছর থেকে প্রথম সংযোজন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটার জন্য তাও যদি গত বছরের কোয়েশ্চেন পেপারটা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো আমাদের যে বই থেকে সবকিছু আসে। তো এর জন্য বইটা যদি ভালোভাবে আগে থেকে শেষ করে নিই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাই আমাদেরকে ভালোভাবে শেষ করতে হবে, তাহলে হচ্ছে এদিকে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে প্লাস এসএসসি প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর সাথে হচ্ছে এখন যেহেতু করোনার সময় আমরা বিভিন্ন সময় মানসিক শান্তির জন্য এই যে নিউজ পেপার বা হচ্ছে টিভিতে বিভিন্ন খবর দেখা এগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি। আর আমরা অ্যাডমিশনের পর খুব এসএসসির পর খুব বেশি একটু টাইম পাবো বলে মনে হচ্ছে না। ওই জন্য আমরা যদি বাংলা আর ইংলিশ এই দুইটা যদি অনেকটুকু আগিয়ে রাখতে পারি, ইনশাআল্লাহ অ্যাডমিশনের পরে খুব একটা তাড়াহুড়ো করতে হবে না, জিকের উপরে একটু বেশি নজর দিলেই হয়ে যাবে। তাই বলবো হচ্ছে যারা অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করছে তাদের জন্য রাইটিং প্লাস এমসিকিউ দুইটার জন্য অ্যাডমিশনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো বেশি পড়তে হবে না, একটু একটু করে আপাতত দেখে দেখে আমাদের যে ইন্টারের বইগুলো তার সাথে রিলেটেড করে একটু পড়াও, তাহলে অনেকটুকু জি আগিয়ে যাবে বলে আমি মনে করি। এসিকে ধন্যবাদ। হ্যাঁ, ও বারবার যে কথাটাই বলছে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। আমাদের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন এখন অনেকটা ভাইবেল বলা হয়ে থাকে, কারণ অনেকগুলো পরীক্ষায় বা অনেকগুলো ইউনিটে হুবহু কোয়েশ্চেন এসে থাকে কোয়েশ্চেন ব্যাংক থেকে। সো এই কোয়েশ্চেন ব্যাংক গুলো যদি আমরা আগে থেকে মোটামুটি আমাদের টাচে রাখতে পারি, দেন হচ্ছে ও যেটা বলি যে বিচিত্রা, আমরা যদি বাংলা সেকেন্ডটা বিচিত্রা থেকে ইন্টার থেকে সলভ করতে পারি, কিংবা ইংলিশের জন্য আমরা তেমন একটি প্র্যাকটিস করছি কম্পিটিটিভ এক্সাম, এগুলো যদি আমরা শুরু থেকেই আমাদের ইন্টারমিডিয়েটের থেকে যদি আমরা একটু টাচে রাখতে পারি, তো আমরা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে একটা আপার হ্যান্ড পেয়ে থাকবো। এখন আমি জানতে চাইবো হ্যাঁ, সাকিবের আরেকটা কাছে, কথা সেটি অ্যাড করতে চাই, হ্যাঁ নিশ্চয়ই। সেটা হচ্ছে 9-10 এর যে বাংলা দ্বিতীয় বইটা ওইটাও আশা করি খুবই গুরুত্বপূর্ণ। যারা ইন্টার পরীক্ষা দিবে আমি মনে করি ওই বইটা থেকে অনেক কিছু শেখার আছে, ওই বইটা ফলো করলে অনেক কিছু শিখতে পারবো। এটা ইন্টারমিডিয়েটের জন্য কাজে দিবে, আবার হচ্ছে অ্যাডমিশনের জন্য কাজে দিবে 9-10 এর বাংলা দ্বিতীয় বই। যাবেন, আমি একটু এড করবো। আহ যাবেন। আচ্ছা, আমি যেটা এড করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা পার্টিকুলারলি যে যে বইটাতে কমফোর্টেবল পড়তে কমফোর্টেবল সেটাই যাতে ফলো করি। আমি যেমন কি বারবার বাংলা বিচিত্রের কথা বলা হচ্ছে, আমি পার্সোনালি কমফোর্টেবল ফিল করতাম না বাংলা বিচিত্র পড়তে। আমি বাংলা দ্বিতীয় ক্লাস 9-10 যে বাংলা দ্বিতীয় পত্র ছিল ছোট বইটা, যেটা আমরা সবাই চিনি, ওই বইটাই ফলো করতাম পার্সোনালি, এবং ওটাই ভালোভাবে পড়েছি এবং ওটাই খুব কাজে দিয়েছে। বলছি না সেটা ফলো করতে, আমি জাস্ট বলছি যে যে বইটা ফলো করতে কমফোর্টেবল আমরা যাতে সেই বইটাই ফলো করি। দেখা যায় কি অনেকের হয়তো বাংলা বিচিত্রের লেখাগুলো খুব ছোট ছোট থাকে, একটা অনেকের হয়তো কমফোর্টেবল লাগে না, যেমন আমার লাগে না। তো যে যে বইতে কমফোর্টেবল সে সেই বইটাই যাতে পড়ে। আর কারণ হচ্ছে সব বইতে কিন্তু পড়া অলমোস্ট সেম, ঘুরিয়ে একটু তো হয়তো কোনো জি, একটা বইতে একটু আমার বেশি। সাজেশনটা ছিল জি এই ব্যাপারে যে আহ, বিচিত্রা বইটা অনেকটা হচ্ছে প্র্যাকটিস বুক হিসেবে আমরা ইউটিলাইজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এখানে প্রচুর প্র্যাকটিস আছে। তো অবশ্যই বাংলা নবম দশমের যে বইটি, মুনির চৌধুরী যে বইটি, অবশ্যই এটি বাংলার গ্রামারের বেসিক রুলস গুলো জানার জন্য, কিংবা এতটুকু মুনির চৌধুরীর উপর ভালো দখল থাকতে পারলেই এই নবম দশমের বাংলা ব্যাকরণের উপর অ্যাডমিশন টেস্ট প্লাস এইচএসসি এক্সাম দুইটা খুব ভালোভাবে কভার হয়ে যায়। তো অবশ্যই মুনির চৌধুরী কিংবা বিচিত্রা যাই বলি না কেন, আমাদের ব্যাপারটা হচ্ছে এই ধরনের বইগুলা কেউ চাইলে বেসিক রুলস গুলা মুনির চৌধুরী শিখতে পারে, আবার প্র্যাকটিসের জন্য অনেক সময় বিচিত্রা টাচ করতে পারে, যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করে। জি আনান ভাই। আমি সেটাই বলছিলাম আর কি, যে যে বইটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেই বইটাই যাতে পড়ে। বেসিক রুলস গুলোর জন্য অবশ্যই ক্লাস 9-10 যে বইটা আছে সেটা তো কোনো তুলনা নেই। তারপর হচ্ছে প্র্যাকটিসের জন্য যে যে বইটা স্বাচ্ছন্দ্য বোধ করে সে যাতে পড়ে। আর একটা প্রশ্ন ছিল, আমি সেটা উত্তর দিতে চাই। রবিউল খুব সম্ভবত একটা প্রশ্ন করেছিল, যেটা হচ্ছে এখন যারা প্রিপারেশন শেষ করে ফেলেছে তারা কি করবে, মানে এইচএসসি প্রিপারেশন শেষ করে ফেলেছে তার কি এডমিশনে পড়া পড়বে কিনা। সাকিব কি এটার উত্তর দিতে চাও না আমি দিব? হ্যাঁ ভাই, আপনি ওইটা অ্যানসার করেন। আচ্ছা ঠিক আছে। না আমি 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 তেমন আচ্ছা, কিছু তার বলবো আগে না। আমি আরেকটা কথা বলতে চাই ইংলিশের ব্যাপারে। হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রেও ইন্টারমিডিয়েটের যে বইটা আমি মনে করি এটাও ভালোভাবে পড়তে হবে, কারণ হচ্ছে
পয়েমের ক্ষেত্রে যদি বলি 2-3টা কোয়েশ্চেন পয়েম থেকে আসে, তাই পয়েম আর পোয়েট্রি পোয়েট এই তিনটা থেকে একটু যদি আমরা আগে থেকে নোটিস করি তাহলে আমি মনে করি ইংলিশের কয়েকটা কোয়েশ্চেন খুবই ইজি হয়ে যাবে। আর পাশাপাশি টুফেলের যে রুলস গুলো ওইগুলো যদি দেখতে পারে এটাও অ্যাডমিশন প্লাস এসএসসি দুইটার জন্য খুবই হেল্পফুল হবে বলে মনে করি। না, আমি 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 বেসিক্যালি সেটাই বলতে যাচ্ছিলাম। এখন হচ্ছে যে সময়টা আমাদের হাতে আছে সেটাতে আলাদা করে প্রিপারেশন নেওয়ার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে আমি শুরুতেই যে কথা বলছি, বারবারই একই কথা বলবো আমি। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় যে বইগুলো আছে সেগুলো যদি ভালো করে পড়ি তাহলে কিন্তু 80% বা 70% প্রিপারেশন আমাদের কিন্তু হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে একটু সতর্ক থাকতে হবে কোন টপিক গুলো বারবার আসে, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কোন টপিক গুলো বারবার আসে সেই টপিক গুলো আমরা আমাদের এইচএসসির সাথে মিলিয়ে পড়ি। এটা যদি মিলিয়ে পড়তে পারি আমার মনে হয় না এইচএসসি পরীক্ষা হওয়ার সাথে সাথে এক সপ্তাহের মধ্যে পরীক্ষা হয়ে যাবে বলে আমি মনে হয় না। এমন অনেকেই আছে, যদিও এক সপ্তাহ পরেও ধরে নিলাম যে এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পরে, রেজাল্ট দেওয়ার এক সপ্তাহ পরে পরীক্ষা হয়ে গেল, ঠিক আছে, সবকিছু এক মাসের মধ্যে হয়ে গেল। আমি মনে করি সে এক মাসই এনাফ জিকের উপর প্রিপারেশন নেওয়ার জন্য। আদারওয়াইজ যে বাংলা আর ইংরেজি যে প্রিপারেশনটি সেটা যদি আমি এখন যে আমার পার্টিকুলার যে বইগুলো পড়ছি, বোর্ড বই যেগুলো পড়ছি সেগুলো যদি ভালো করে পড়ি তাহলেই কিন্তু কভার হয়ে যায়। তাহলে কিন্তু এক্সট্রা করে আর পড়ার মতো কিছু নাই। যে সতর্ক থাকতে হবে কোন বিষয়গুলো আসে সেগুলো পয়েন্ট আউট করি, সেগুলোর উপর একটু জোর দিই, এই জিনিসটুকুই। ধন্যবাদ। জি, হ্যাঁ ভাই, আনন্দ আরেকটা ভাইকে কথা ধন্যবাদ। হচ্ছে যাদের পরিণতি হ্যাঁ আছে হ্যাঁ তাদের ক্ষেত্রে যদি বলি পরিণতিটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টে পরিণতি থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে। আমি বলবো পরিণতি বইটা ভালো করে পড়ার জন্য, জিকের জন্য বিশেষ করে যাদের কাছে পরিণতি আছে তারা এই বিষয়টা অবশ্যই ভালো করে দেখবেন, পরিণতি আচ্ছা, সাবজেক্টটা। আমি আরেকটু অ্যাড করি এটার সাথে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অনেকটা চয়েসের উপর, পৌরনীতি নিতে পারে, বাট আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট নামে একটি ডি ইউনিট নামে একটা ইউনিট আছে যেখানে কিনা আর্টস স্টুডেন্ট চাইলে বিবিএতে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অর্থনীতিটা পড়তে হবে। অর্থনীতি, স্ট্যাটিস্টিক্স কিংবা ম্যাথ, এই তিনটা সাবজেক্টের যে কোনো একটা ইন্টারে থাকতে হবে। তোমার যদি আগে থেকে বিবিএতে যাওয়ার প্ল্যান থাকে ডি ইউনিটের মাধ্যমে, তো অবশ্যই তোমাকে ইন্টারমিডিয়েটে অবশ্যই অর্থনীতি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই দুইটা সাবজেক্ট তোমাকে অপশনাল সাবজেক্ট নিতে হবে। তো আমরা অ্যাডমিশন টেস্ট জাবের, রিলেটেড আমি আরো আমি ডিটেইলস একটু আলোচনায় যাব। তার জাবের, আগে আমি একটু অ্যাড করতে যাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। যাবে, যেটা বললা তুমি বিবিএ তে যাওয়ার ক্ষেত্রে যদি ইচ্ছা থাকে আর কি, কারো ইচ্ছা থেকে থাকে সেক্ষেত্রে যাতে সে অর্থনীতি পড়ে। আমি আরেকটা জিনিস পার্সোনাল অভিজ্ঞতা থেকে শেয়ার করি, এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি, সেটা হচ্ছে কেউ কলেজের ইকোনমিক্স পড়ে যাতে ডিসাইড করে না ফেলে সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইকোনমিক্স পড়বে, সেই ভুলটা যাতে সে কখনোই না করে। যেটা সে করবে সেটা হচ্ছে সে ইকোনমিক্স যদি তার ভালো লেগে থাকে সে যাতে অবশ্যই ইকোনমিক্স চুজ করার ক্ষেত্রে তার সিনিয়র যারা অথবা কারোর সাথে কনসাল্ট করে নেই সে কি ইকোনমিক্স পড়তে চাই কিনা বা পড়লে কেমন হবে। কারণ দেখা যায় কি কলেজে ইকোনমিক্স এর সাথে বিশ্ববিদ্যালয় জীবনে ইকোনমিক্স এর হাজার পার্থক্য, অনেক পার্থক্য। কারণ ওখানে ইকোনমিক্স কি হচ্ছে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স হচ্ছে বেসড ইকোনমিক্স, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকে ভুল করে ফেলে। আমি আমার অনেকগুলো ইয়ারমেটকে দেখছি বা অনেক অনেক ভাইকে দেখছি যারা হচ্ছে প্রেশারটা নিতে না পেরে হচ্ছে ইকোনমিক্স ড্রপ আউট হয়েছে, মানে বিশ্ববিদ্যালয় ড্রপ আউট। তো আমি চাই না এই ভুলটুকু আমাদের জুনিয়ররা করুক। কেউ যদি আগে থেকে ডিসাইড করে সে ইকোনমিক্স পড়তে চায় সে যাতে সিনিয়রদের সাথে কনসাল্ট করে তার ওই বিষয়গুলোর উপর ভালো নলেজ আছে কিনা, যদি নলেজ থেকে থাকে তারপরে যাতে সে ডিসাইড করে। ধন্যবাদ। ধন্যবাদ আনন্দ ভাইকে। আমরা অ্যাডমিশন টেস্ট রিলেটেড আরো ডিটেইলস আলোচনা শুনবো আমাদের একেবারে শেষ সেগমেন্টটা, যেটা আমরা রুট টু পাবলিক ইউনিভার্সিটি কিংবা ঢাকা ইউনিভার্সিটি হিসেবে নাম দিয়েছি। কিন্তু তার আগে আমরা সাকিবের কাছে একটু জানতে চাইবো, সেটি হচ্ছে এইচএসসি যারা স্টুডেন্টরা এখন পরীক্ষা দিবে, আমরা সবাই জানি যে টেস্ট এক্সামের আগে কিছু মেথডস ফলো করতে হয়, স্ট্র্যাটেজি ফলো করতে হয়, কিন্তু পোস্ট টেস্ট এক্সাম আমাদের ডিফারেন্ট কিছু স্ট্র্যাটেজি কিংবা ডিফারেন্ট কিছু টেকনিক্স ফলো করতে হয় আমাদের সামনের যে বোর্ড এক্সাম আছে সেদিকে কেন্দ্র করে। এখন সাকিবের কাছে প্রশ্ন থাকবে কোন টিপস এন্ড ট্রিক্স গুলো এক্সামিনিরা তাদের পরীক্ষায় অবলম্বন করবে। সাথে সাথে আমাদের দুটো যে ভাইটাল সেগমেন্ট আছে সৃজনশীল এবং এমসিকিউ, এই দুটা কিভাবে ইফেক্টিভলি অ্যান্সার করা যায়। কারণ আমরা জানি যে ইকোনমিক্স যেভাবে অ্যান্সার করা লাগে সৃজনশীলের ক্ষেত্রে হয়তো বা বাংলা সেভাবে অ্যান্সার করা লাগে না। তো সাকিব দুটো প্রশ্ন উত্তর দিয়ে যাবে, সেটি হচ্ছে কিভাবে পোস্ট টেক্সট এক্সাম যে সময়টুকু, যে পিরিয়ডটুকু, সেদিকে কিভাবে ইফেক্টিভলি ইউজ করা যায়, এবং এমসিকিউ এবং সৃজনশীলের ব্যাপারে টিপস এন্ড ট্রিক্স দিবে এখন যারা এইচএসসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য। সাকিব। আচ্ছা, ধন্যবাদ জাবের। অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাশন হলো, তারপর আমার পালা। আচ্ছা, ধন্যবাদ।
এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে আমরা কিন্তু বর্তমানে যে সিচুয়েশনে আছি সেটা কিন্তু একটু ডিফারেন্ট। অন্যান্য সিচুয়েশনে যেভাবে আমরা থাকি, আমরা কিন্তু এতদিনে পরীক্ষা দিয়ে দেই স্বভাবত। তো এখন যে সিচুয়েশনটাতে আছি সেই সিচুয়েশনটাতে আমরা কিন্তু দুই ধরনের একটা ওয়ে দেখতে পাই। নাম্বার ওয়ান, যদি আমাদের কোনো ডেডলাইন সেট করা থাকে। নাম্বার টু হচ্ছে আমাদের যদি কোনো ডেডলাইন সেট করা না থাকে। আমরা যদি এখন একটু সরকারের যে নির্দেশনা সেটা তাকাই, তাহলে কিন্তু আমাদের দেয়া নাই যে কখন আমাদের পরীক্ষা হবে আর কখন পরীক্ষা হচ্ছে। যেহেতু সেটা দেওয়া নাই, সেহেতু আমাদের কিন্তু একটু প্রিপারেশন নিতে অনেকটা একটু হেরফের হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমরা কিভাবে প্রিপারেশনটা নিতে পারি। তো আমি আগে প্রথমে বলতে চাইবো, এখানে আমাদের অনেক যেহেতু স্টুডেন্ট আছে, আমি শিওর যে এখানে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরাও আছে, এখানে আবার যারা এসএসসি দিছে তারাও আছে। তো আমি তাদের উদ্দেশ্য কিছু বলবো, তারপর আমি যারা বর্তমানে কোয়ারেন্টাইনে আছে, যারা আমরা লকডাউন সিচুয়েশন আছে তাদের জন্য কি করা প্রয়োজন সেটা নিয়ে বলবো। তো যারা প্রথমে এইচএসসি সেকেন্ড ইয়ারে নর্মালি যেভাবে উঠে সেভাবে যখন যায়, তখন এটা নর্মাল কোয়েশ্চেন থাকে যে কিভাবে আমরা কি কোচিং করব কি করব না। ভাইয়া, তো প্রথম আমার আনসার থাকবে একদম সিম্পল আনসার, যে অ্যাকচুয়ালি কোচিং করা কি না করা সেটা হচ্ছে পার্সোনাল কিছু বিষয়ের উপর নির্ভর করে। আহ, তো আমি যেটা প্রিফার করি যে কোচিং একটা সময় পর্যন্ত খুব ভালো কাজে দেয়, যেমন মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। আমরা নিজেদেরকে জাজ করতে পারি যে নিজেরা কতটুকু পরিমাণ বেটারমেন্টের দিকে আগাচ্ছি। আবার আরেকটা বিষয় হচ্ছে নিজের যে একটা পার্সোনাল রুটিন থাকে সেটার সাথে একটা হ্যাম্পার করে কোচিং এর যে রুটিন থাকে সেটা। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন যেটা থাকে, সেক্ষেত্রে আমরা যাই যে ভাইয়া কিভাবে নিজের রুটিনটা করতে পারি। তা আমি যেটা পার্সোনালি যেটা প্রিফার করতাম, যে 3টা সাবজেক্ট বাদে বাকি যে সাবজেক্ট, হ্যাঁ আমি পোস্ট টেস্ট এক্সামের দিকেই আছি। পোস্ট টেস্ট এক্সাম মানে হচ্ছে আমরা এখন টেস্ট এক্সাম এবং প্লাস হচ্ছে এইচএসসি প্রিপারেশন। ওকে, সো ফাইন। তো এখন প্রথমত বললাম যে কিভাবে কোচিংটা ঠিক করতে হবে। এরপর হচ্ছে আমরা আরেকটা বিষয় ছিল যেটা সরি আমি বিষয়টা রুটিনের ক্ষেত্রে, বিষয়টা রুটিনের হ্যাঁ ক্ষেত্রে, এক্স্যাক্টলি হ্যাঁ। রুটিন। তো রুটিনের বিষয়টা হচ্ছে যে আমাকে মাথায় রাখতে হবে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টাইম দিয়ে শেষ করে ফেলা। যে আমি 3টা সাবজেক্ট এখানে রাখবো। একটা হচ্ছে 3টা সাবজেক্ট সবসময় রাখবো, যেমন ইংলিশ সেকেন্ড পেপার প্রতিদিন প্র্যাকটিস করা লাগে। তারপর ইকোনমিক্স ফার্স্ট পেপার প্রতিদিন প্র্যাকটিস করা লাগে, এরকম একটা বিষয় এটা। তারপর হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে কিছু কিছু বিষয় আছে, গ্রামার টপিকস গুলো এগুলো একটু প্রিফার করা লাগে। আইসিটিও একটা বিষয় আছে যেটা আমাদের বিভিন্ন বিষয়গুলো প্র্যাকটিসে রাখা লাগে। তো এই 4টা সাবজেক্ট ছাড়া মোটামুটি বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলোকে আমরা ডেট ওয়াইজ ফিক্স করে 3 4 দিন 5 দিন 6 দিন করে করে আমরা একদম টানা শেষ করে দিব। যে বইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সে বইগুলোর সাথে সাহায্য নিয়ে আর কি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে লেকিংসটা, যে আমরা কিভাবে লেকিংসটা এখানে করব, কিভাবে লেকিংসটাকে ফাইন্ড আউট করব। যে এটা নিজেদের কথা, যে নিজেরা নিজেরা লেকিংসটা ফাইন্ড আউট করে আমরা এটাকে কিভাবে এখানে কাজে লাগাবো আমাদের নিজস্ব রুটিন এর সাথে বা কোচিং এর সাথে কিভাবে পাল্লা দিয়ে চলবো। তো প্রশ্ন। তার আগে একটু ইন্টারাপ্ট করি। হুম। আহ সেটাই হচ্ছে, তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের তোমাদের সাকিব ভাইয়ের কাছে তোমাদের যে প্রবলেমস গুলো আছে, তোমাদের যে কনফিউশনস গুলো আছে এই বোর্ড এক্সাম রিলেটেড, সেগুলো তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে এই ধরনের প্রবলেমে কিংবা এই ধরনের কনফিউশনে তোমরা ভুগতেছো। দেন আর সাকিবের কাছে একটা জিনিস জানতে চাইবো, আমাদের আরেকজন ভিউয়ার কমেন্ট করেছিলেন যে ইন্টার ফার্স্ট পেপারের কোন টপিক গুলো আসলে পড়বো এডমিশন টেস্টের জন্য। তো এই ব্যাপারে একটু কথা হলো পোস্ট এক্সাম রিলেটেড ডিসকাশন শেষে। সাকিব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো আমি যেখানে ডিসকাশনে ছিলাম সেখানে যাচ্ছি। আমি অবশ্যই প্রশ্নগুলোতে আসবো, তার আগে আমার বিষয়গুলো একটু শেষ করে নেই। তো যেখানে আমি ছিলাম, মেইনলি আমাদের হচ্ছে এই যে 3টা প্রশ্ন আমি যে করলাম, সেগুলোর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে কোচিং এর সাথে অনেকে পাল্লা দিয়ে হচ্ছে তারা নিজেদের যে প্রিপারেশন সেটার সাথে একটু চলতে চায়। তো এখানের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেক্ষেত্রে যেটা করতে পারি, যে নিজের প্ল্যানের উপর যদি ফুল কনফিডেন্স থাকে তাহলে ইউ ক্যান রিল্যাক্স, মানে তুমি কোচিংটাকে বাদ দিতে পারো চাইলে, যেটা আমিও করেছিলাম। তো খুব একটা বেশি সমস্যা হয়নি, বাট নিজের উপর কনফিডেন্স থাকতে হবে ক্ষেত্রে। আচ্ছা, এবার চলে যাব আমরা যে কিভাবে আমরা স্ট্র্যাটেজি মেনটেন করতে পারি। তো এখানে কিছু বিষয় আছে। আমরা যখনই এখানে আসলে একটা বিষয় আমি জাবেরের সাথে একটু বলতে চাই যে আমরা তো টেস্ট নিয়ে কথা বলছি, টেস্ট পরবর্তী এইচএসসি এক্সাম নিয়ে। ঠিক আছে, তো আমি তো এখানে অ্যাডমিশন নিয়ে কথা হ্যাঁ, বলার বোধহয় প্রয়োজন নাই, জাবের। না অ্যাডমিশনের সমস্যা না, আমরা প্রশ্নটা পরের সেগমেন্টে আলোচনা করে যাবে।
আচ্ছা, ফাইন। তাহলে আমি এখানে কয়েকটা বিষয় বলে নিই। সবগুলো সাবজেক্ট ওয়াইজ আমার এখানে আলোচনা করা কখনো সম্ভব না, তবে আমি কিছু বিষয় এখানে আনতে পারি যেগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে সেটা আমরা একটু দেখবো। যেমন আমরা যখন প্রথমে যদি বলি যে আহ, বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে, বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে সৃজনশীলটা কিভাবে লিখতে হবে, বা ইকোনমিক্স এর ক্ষেত্রে কিভাবে সৃজনশীলটা লিখতে হবে, আইসিটি ক্ষেত্রে কিভাবে সৃজনশীলটা লিখতে হবে, এগুলো কিন্তু অনেক লম্বা কিছু ডিসকাশন, সেগুলো আমরা আজকের মধ্যে শেষ করা সম্ভব না। তো আমি ছোট ছোট কিছু টিপস দিয়ে রাখি যে বাংলার মধ্যে কয়েকটা বিষয় সৃজনশীল লেখার ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, যে আমাদের বানানে কোনো সমস্যা হতে পারবে না। বানান যেভাবে হোক কখনো বানান যাতে ভুল না হয়, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং নাম্বার টু হচ্ছে আমাদের যে বাংলা শব্দগুলো আমরা ব্যবহার করব, সেই বাংলা শব্দগুলো যাতে একটু গুরু গাম্ভীর্যপূর্ণ হয়। আমরা জানি যে আহ, একটু স্যাররা যেভাবে পছন্দ করে, বাংলা টিচাররা একটু সাহিত্যিক ভাষা ওনারা এগুলো পছন্দ করে দেখেন। তো আমরা সেদিক দিয়ে সেই বিবেচনাটা করে যাদের লেখার অভ্যাস বইয়ের আছে, ভাষা। হ্যাঁ, বইয়ের ভাষাটা সেইখানে অবশ্যই স্ট্যান্ডার্ড রাইটিং ইম্পর্টেন্ট। আমি মনে করি। হ্যাঁ, তো এই দিক দিয়ে মানে বাংলা ভাষার যেভাবে আমরা সৃজনশীল লিখবো সেভাবে তো আর ইকোনমিক্স এর সৃজনশীল লিখতে পারবো না। তো বাংলা ভাষার সৃজনশীলটা একটু ডিফারেন্ট হবে। যাদের লেখালেখির অভ্যাস আছে তারা নিশ্চয়ই বলতে পারে, সাহিত্য পড়ার অভ্যাস আছে, বিভিন্ন বই পড়ার অভ্যাস আছে, তারা বলতে পারবে। তো তাদের ক্ষেত্রে আবার যেটা দেখা যায় বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে, এখানে তারা অনেকটুকু অ্যাডভান্টেজ পাবে বিভিন্ন বই বা বিভিন্ন লেখালেখি যারা করে থাকে তারা। যেভাবে আমরা, আচ্ছা, বাংলা ফার্স্ট পেপার সৃজনশীল একটু শেষ করে নিই। তো এখানে আরেকটা বিষয় আমাদের আহ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সৃজনশীল লেখার ক্ষেত্রে কখনো আহ, আমরা কিন্তু তিনটা সেগমেন্টে ভাগ করে নিব। যেহেতু আমাদের এখন 7টা সৃজনশীল, শুধু প্রথম 2টা সৃজনশীলকে আলাদা করে রাখবো। এগুলো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই প্রথম 2টা সৃজনশীলকে আলাদা করে রাখবো, এরপরের 3টাকে আলাদা, এরপরে দুটোকে আলাদা, তার মানে 7টা সৃজনশীল। এখানে আমাদের নাম্বার টার্গেট যেটা থাকবে, প্রথম দুটো সৃজনশীলের মধ্যে অবশ্যই 9-এর কমে না, মানে 9 আমাদের থাকতেই হবে। এরপরে যে টার্গেটটা থাকবে, পরবর্তী যে 3টা সৃজনশীলের টার্গেট, সেগুলো হচ্ছে 8 নম্বরের নিচে কখনো যাতে না নামে পরে 3টা সৃজনশীলের। তো এগুলোর জন্য কিন্তু আলাদা রাইটিং কিছু টিপস আছে, সেগুলোতে আমি সম্পূর্ণভাবে যেতে পারছি না, এটা পসিবল না। আহ এরপরে যে লাস্টের যে দুটো, সেগুলো 7 থেকে 8 নাম্বার যাতে থাকে অ্যাটলিস্ট, এর কমে কখনো সম্ভব না, যাতে কখনো যাতে নিচে না নামে। এইভাবে আমরা আমাদের সৃজনশীলটা সাজাবো। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে লেখার ক্ষেত্রে কোনটা কত পৃষ্ঠা লিখছি, যাতে নাম্বার ঘ নাম্বারের চেয়ে বড় হয়ে না যায়, মানে 3 যাতে 4-এর চেয়ে বড় না হয়ে যায়। আর 2 নাম্বার আমরা পারফেক্টলি লিখছি কিনা, জ্ঞান, জ্ঞানমূলক কিভাবে লিখছি, জ্ঞানমূলক অনুদানমূলকের মধ্যে 2টা পার্ট থাকে, জ্ঞানমূলক অনুদানমূলক, এগুলো আমরা সবাই জানি ক্লাস 6 থেকে যেহেতু আমরা সৃজনশীল লিখছি। তো এইসব বিষয়ে আমরা, আমার মনে হয় একদম একদম পারফেক্ট স্টেপ টু স্টেপ খেয়াল রাখতে হবে আর কি এইসব বিষয়। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে তুমি যেটা বলছো সাকিব, খুবই ভালো। মানে যেটা যেটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে আমি যেটা একটু এড করবো, কারণ এই ভুলটা আমি করছিলাম বাংলা প্রথম পত্র পরীক্ষার ক্ষেত্রে, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সৃজনশীল লেখার সময় যাতে টাইম ম্যানেজমেন্ট আমি খুবই ভালোভাবে করি। না হয় দেখা যায় কি, আমার শেষের প্রশ্ন আমি যদি শেষ করতে না পারি, তাহলে কিন্তু আমার কিন্তু ফুল আনসার কিন্তু আমরা করতে পারি না। খুবই সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমি যাতে 7টার জন্য, এই যে সাকিব যেভাবে বললো, প্রথম প্রথম 2টা প্রশ্নের ক্ষেত্রে, পরের 3টা প্রশ্নের ক্ষেত্রে, আমার পরের 2টা প্রশ্নের ক্ষেত্রে এই টাইম ম্যানেজমেন্ট আমি ভালোভাবে যাতে করি, এই 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 জিনিসের দিকে একটু গুরুত্ব দিতে হবে। তো আমি যে আনবা, আমি এই ক্ষেত্রে যেটা করতাম যে প্রথম যে দুটো আছে সেখানে আমি 22 মিনিট এবং 22-30 সেকেন্ড এরকম টাইম দিতাম। প্রথম দুটো ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ফোকাস থাকতো, কারণ হচ্ছে টিচাররা প্রথম দুটোর উপর বেস করে মোটামুটি তার একটা অ্যাজাম্পশন করে নেই স্টুডেন্ট কেমন, তার লেখনী কেমন হতে পারে। সেই জন্য আমি মূলত এগুলোকে টাইম ডিসাইড করতাম 22 কিংবা 23 মিনিট আনুমানিক এরকম। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এর পরবর্তীতে আমি পরবর্তী 3টার কথা বলেছি শুনছি, সেগুলোর টাইমিংটা আস্তে আস্তে সেট করা হবে। 19 মিনিট আসতে পারে, 20 মিনিট আসতে পারে, বা 19 মিনিট থেকে আরেকটু কম হতে পারে, যেহেতু আমরা 2.5 ঘন্টার মধ্যে শেষ করে যাব 7টা সৃজনশীল। এরপর লাস্টে যেটা, সেটা হচ্ছে 17 মিনিট বা 16 মিনিটের মধ্যে শেষ করা। লাস্টে যে দুটো থাকে সেগুলো, যেহেতু আমি 7 বা 8 নাম্বার মধ্যে ধরেছি। আচ্ছা, তো বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে মোটামুটি এইটুকুই। বাংলা ফার্স্ট পেপার আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমরা জানি যে অ্যাডমিশন টেস্ট, আচ্ছা আমি এটা কি এখানে আলোচনা করব, অ্যাডমিশন টেস্টের বাংলার সাথে কিভাবে রিলেটেড সেটা যাবে? চলে যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী সেগমেন্টে এটা আলোচনা করব। ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা বাংলা সেকেন্ড পেপার দেখে আছি, কয়েকটা খুব ছোটখাটো কিছু কোয়েশ্চেন থাকে, আমি কয়েকটা ফাইন্ড আউট করে যদি বলার চেষ্টা করি। যে আমরা জানি যে সজল কান্তি মন্ডল একটা বই আছে, সেটা অবশ্যই অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। ওখান থেকে বিগত সালে কিছু ভুল ত্রুটি আছে, সেটা ঠিক আছে, এগুলো ঠিক রেখে আমাদের এগিয়ে যেতে হবে আর কি। এরপর কিছু বই আমি যদি সাজেস্ট করি বাংলা, যারা আমাদের এসএসসি
এখন বর্তমানে মাত্র দিল, বা যারা ইন্টার ফার্স্ট ইয়ার আছে তারা, তো বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে তারা মাহবুব আলমের বইটা ফলো করতে পারে। এখানে যা যা কিছু পেপার থাকে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি মাহবুব আলম বইটা প্রিফার করেছি। এরপরে হচ্ছে 9-10 বইটা যদি এখানে কিছু পড়া যায় বেটার। আগেও বলেছে যে এটা অ্যাডমিশনের জন্য খুব ভালো কাজে দেয়। তো আমরা যখন বাংলা সেকেন্ড পেপারের যেই ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে, যে বাংলা সেকেন্ড পেপারের যে গ্রামার সেকশন গুলো, সেগুলো যাতে আমাদের 9-10 বইয়ের সাথে মিলিয়ে পড়ি। ঠিক আছে। এরপরে আরেকটা বিষয় আমরা দেখবো যে এখানে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমরা SMS কি লিখবো কিনা, খুদে বার্তা যেটাকে আমরা বলি, ভাইয়া আমরা কি সারমর্ম সারাংশতে যাবো কিনা, বা আমরা রচনা কৌতুক লিখতে পারি। আসলে আমি আমি যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমার যে সিনিয়র তারাও আমাকে বলেছিল যে SMS লেখাটা আসলে উচিত নয়, যে বিকল্প অপশনটা থাকে সেটা দেওয়া উচিত। যদি ইমেল আসে SMS এর পরিবর্তে, তাহলে ঠিক আছে, ফাইন, লেখা যায়, কিন্তু SMS কোনোভাবে লেখা উচিত না, খুদে বার্তা। এরপর আমরা আরেকটা বিষয় যদি যাই, যে সারমর্ম সারাংশ, যে অনেক ভালো লিখতে পারলো, 3-4 বাক্যে অনেক ভালো লিখতে পারলো, যে আমি কিন্তু অনেক চেষ্টা করেছিলাম আমার কলেজে অনেক ভালো লেখারও, কিন্তু টিচাররা নিজেরাই অনুসারিত করেছে যে এটা করা একেবারে উচিত না, তোমরা ভাব সম্প্রসারণ লিখবা, ভাব সম্প্রসারণে তোমাদের মোটামুটি নাম্বারটা ক্যারি করে। আচ্ছা, তো এই কয়েকটা বিষয়। একটা হচ্ছে রচনার ক্ষেত্রে একটা বিষয়, যত নাম্বার তত পেজ, এটা যাতে আমরা মাথায় রাখি, যত নাম্বার তত পেজ, 20 নাম্বার হলে 20 পেজ, এরকম যাতে আমরা মাথায় রাখি এই জিনিসটা। আচ্ছা, এরপরে আমরা ইংলিশ সেকেন্ড পেপার, তো ইংলিশ তো বলেছে ইফতি কিছু বিষয়। তো এবার আমরা অ্যাডমিশনের সেক্টরের দিকে যাই, তখন আমরা বলতে পারবো যে আসলে, আচ্ছা আরেকটা বিষয়, আমি হ্যাঁ, আইসিটি বিষয়ে কিছু অ্যাডমিশন সেগমেন্টে আচ্ছা, যাব। ইকোনমিক্স এর বিষয়টা আমি একটু বলি, সাকিব শেষ করে নিলে সৃজনশীল কেমনে লিখবে আচ্ছা, সেটা। ঠিক আছে। আমার কাছে যাবো, সাইম একটি প্রশ্ন করেছে যে বোর্ড পরীক্ষায় ভালো জিপিএ আসে কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আসন্ন ফল আসে না, এই জন্য ডিপ্রেসড হয়ে যায়। সেই প্রশ্নে আমরা অ্যাডমিশন সেগমেন্টে যাব। তার আগে সাকিবের ডিসকাশন শেষে সাকিবের কাছে এবং আনন্দ ভাইয়ের কাছে, দুজনের কাছে একটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে কারেন্ট যে এইচএসসি স্টুডেন্টরা আছে তারা এমন একটি সময়, এক প্রকার মানে কি হতে পারে এমন ধরনের সময় মধ্যে পার করছে, তারা জানে না তাদের এইচএসসি এক্সাম কখন হয়, কিংবা তাদের আহ, যারা অ্যাডমিশন টেস্ট কখন দিবে। তো এই যে সময়টুকু তাদের হাতে আছে, সেই সময়টুকু কিভাবে তারা ইউটিলাইজ করবে দুটো পরীক্ষার জন্য, অর্থাৎ একটা হচ্ছে বোর্ড এক্সাম প্লাস হচ্ছে অ্যাডমিশন টেস্ট। কারণ আমরা জানি যে আমরা রেগুলারলি যে সময়টুকু পেতাম এইচএসসি পরীক্ষার পরে 3-4 মাসে, সেটা হয়তো এবার স্টুডেন্টরা পাবে না। তো এখনকার যে সময়টুকু তাদের হাতে আছে, সেটিকে কিভাবে ইউটিলাইজ করে তাদের যে দুটো এক্সাম, অর্থাৎ বোর্ড এক্সাম প্লাস হচ্ছে অ্যাডমিশন টেস্ট, এই যে এক ঢিলে দুই পাখি মারার মতো যে ব্যাপার, সেটি কিভাবে তারা করতে পারে। সাকিব, দেন আনান ভাই। ফাইন, তাহলে আমি কিন্তু যেহেতু অ্যাডমিশনের বিষয়টা এখানে চলে এসেছে, সেহেতু আমার মনে হয় যে ইন্টার সেকেন্ড ইয়ারের সাথে যেইটুকু অ্যাডমিশনের সাথে রিলেটেড, পোস্ট টেস্ট বা হোয়াট এভার ইন্টার সেকেন্ড ইয়ার পুরোটা, তো আমি এই বিষয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আহ, যে আমরা জানি যে আমাদের অ্যাডমিশনের মধ্যে 3টা বিষয় থাকে। আচ্ছা, আমি এর আগে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে আপাতত কোয়ারেন্টাইনে থাকা যারা এইচএসসি স্টুডেন্ট, তারা কি করতে পারে। তো তারা এখানে 2টা কাজ করতে পারে। একটা হচ্ছে যদি তাদের এটা ডেডলাইন সেট করা থাকে, সরকার যদি কোনো ডেডলাইন দিয়ে দেয়, তাহলে তারা একদম তাদের রেগুলার যে প্র্যাকটিস, রেগুলার যে প্রস্তুতি, সেটাতে চলে যাবে। এখন আশা করি এতদিন পর্যন্ত তাদের মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা সবগুলো সিলেবাস, কিন্তু তারপর যদি শেষ হয়ে না থাকে, তাহলে যেটা শেষ হয়নি সেটা আগে শেষ করা, কিছুদিন টাইম নিয়ে, 5 দিন বা 6 দিন টাইম নিয়ে, তারপর শুরু করা। আমরা আপাতত ধরতে পারি, যেহেতু এখন মে মাসের 29 তারিখ, তো আগামী মাসের 30 তারিখ পর্যন্ত তো যাবে অ্যাটলিস্ট আমাদের পরীক্ষাটা। তা আমি এটা আশা করতেই পারি, তো 1 মাস সময় তো এখন আছে বলতে গেলে। তারপর যারা যখন আমাদের ডেডলাইনটা সেট না থাকে, যদি 30 তারিখ না থাকে, কিংবা এর পরবর্তী কখন আমরা পরীক্ষা দিব সেটা না থাকে, তাহলে এটা যার যার ক্ষেত্র বিশেষে যে যে অবস্থায় থাকে সেটা অনুযায়ী আমরা কিছু টিপস দিব এখন, সেটা যাতে মেনটেন করে অ্যাডমিশন প্লাস এইচএসসি পরীক্ষা। তো আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা অ্যাডমিশন দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে 3টা বিষয় থাকে। একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে জিকে। ইংলিশ হচ্ছে জেনারেল ইংলিশ, ইলেকটিভ ইংলিশ না। তো জেনারেল ইংলিশ 3টা জিনিস থাকে। এখন যদি আমি নাম্বার জিনিসটা বলতে যাই, এমসিকিউ, আমরা জানি যে এখানে 2টা ভাগ থাকে অ্যাডমিশনের ক্ষেত্রে। একটা হচ্ছে এমসিকিউ, আর একটা হচ্ছে রিটেন সেকশন, যেটা গত বছর থেকে অ্যাপ্লাই করা হচ্ছে। সেখানে নাম্বারের মধ্যে এমসিকিউতে বাংলাতে 16টি প্রশ্ন, 1.25 করে নাম্বার, সেখানে নাম্বার হচ্ছে 20 নম্বর। ইংলিশে হচ্ছে তাও 16টি প্রশ্ন, 1.25 করে 20 নম্বর। জিকেতে হচ্ছে 28টি প্রশ্ন, 1.25 করে, সেখানে
আনন্দ ভাই কি কিছু বলবেন? সাকিব, আমি বলতে যাচ্ছিলাম কি, এই হুম। নাম্বারের যে আলোচনাটা বা কোন সাবজেক্টে কত নাম্বার, সেটা যদি আমরা এডমিশন সেগমেন্টে করি তাহলে মনে হয় বেটার হয়। যে প্রশ্নটার উত্তর চাচ্ছিল বেসিক্যালি সেটা হচ্ছে কোয়ারেন্টাইন এখন যারা আছে, যাদের পরীক্ষা হয় নাই, তারা কি এখন কি এডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিবে, সেটা জানতে চাচ্ছিল আর কি। আচ্ছা, আমি কিন্তু এখানে বললাম যে ডেডলাইন যদি সেট করা না থাকে তাহলে অবশ্যই তোমাদের কিছুটা এগিয়ে যাওয়ার দরকার, প্রয়োজন। যে যার অবস্থান থেকে এগিয়ে যাওয়াটা কিন্তু জরুরি। অ্যাডমিশন সিজন সময় কিন্তু আমরা খুব বেশি টাইম পাবো না, যেভাবে আমরা নর্মালি 3.5 মাস 3 মাস পেতাম, সে সময়টা কিন্তু এখন পাবো না। তো যেহেতু আমরা সেই সময়টা 3 মাস অবধি পাবো না, বা আমরা সেখানে 2 মাস বা 2.5 মাসের মধ্যে একটা সময় শেষ করতে হবে। জিকে ছাড়া বাকি যে দুটো সাবজেক্ট আমাদের হাতে আছে, যেগুলো এইচএসসি তে আমাদের লাগছে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি। এই দুটো সেকশনের জন্য মূলত কিন্তু আমি আনন্দ ভাই কথাগুলো বলছি, কেন আমি কোন দিক দিয়ে আমি বিষয়টা রিলেট করতে পারবো যে এইচএসসি এর সাথে হ্যাঁ, অ্যাডমিশনের। শিওর, গো অ্যাহেড। আচ্ছা, তো আমি আরেকটা বিষয় বলতে হবে এখানে, সেটা হচ্ছে এই যে নাম্বারিং সেকশন প্লাস, আচ্ছা, জিকের ক্ষেত্রে কিন্তু 35 নাম্বার। তো জিকেটা আমাদের আপাতত দরকার নেই, সেটা আমরা একদম পরে, একেবারে পরে করব, মানে আমাদের এইচএসসি শেষ করার পরে। আমি একটু লম্বা সেশন নিয়েছি, কিন্তু তারপরেও এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশন সিজন বলে। এখানে দুইটা বিষয় আমাদের দেখতে হবে, একটা হচ্ছে বাংলা এবং আরেকটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে? তো আহ এই ক্ষেত্রে আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাইবো, জাবিরকে অনুরোধ করছি, আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাইবো। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। হোস্টকে ফাইন, অনুরোধ আমার করবো মনে হয় সাকিবের আমার স্ক্রিনটুকু দেখানো যাবে। আচ্ছা, আমার মনে হয় এখানে একটা গোলযোগ সমস্যা হতে পারে, সেজন্য আমি আপাতত যাচ্ছি না। তো আমি গত বছরের যে রিটেন সেকশনটা, গত বছর পরীক্ষার রিটেন সেকশনটা, সেটা নিয়ে একটু আলোচনা করি। কেন সেটা আমি এখন বুঝিয়ে দিব যে এইচএসসি সাথে কিভাবে রিলেটেড। তো আমি বলি যে এইচএসসির যে বাংলা এবং ইংলিশ থাকে, সেটা দুটো আপনাকে এমন ভাবে কভার করতে হবে যে আপনার অ্যাডমিশনের রিটেন সেকশনটা পুরোপুরি কভার হয়ে যাবে। অ্যাডমিশনের রিটেন সেকশনের নাম্বার হচ্ছে মোট 45 মিনিট, 45 নম্বর। বাংলাতে 25, বা ইংরেজিতে 20। তো আমি যদি ইংরেজির কথা বলি, কি কি এসেছে গত বছর? প্যারাগ্রাফ আসছে, 10 নম্বরের প্যারাগ্রাফ। এরপরে আসছে হচ্ছে আপনার সেন্টেন্স মেকিং। এরপরে আসছে উইদাউট ক্লোজ। আচ্ছা, উইদাউট ক্লোজ কিন্তু আমাদের ইংরেজি ফার্স্ট পেপারে আছে, প্যারাগ্রাফ ইংরেজি ফার্স্ট পেপারে আছে। এরপর হচ্ছে সেন্টেন্স মেকিং এ যে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আমি আবার বলেছি, প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এ যে ওয়ার্ডগুলো আসছে, সেই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের ইংরেজি ফার্স্ট পেপার যেখানে আছে, ওই ইংরেজি ফার্স্ট পেপারের শব্দ থেকে আসছে। ইভেন আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যেটা নিজে রিসার্চ করে বুঝলাম, ওই শব্দগুলো আমরা যে অনুশীলন করতাম, অনুশীলন, প্রত্যেকটা ইংরেজি চ্যাপ্টারের অনুশীলন থাকে কিছু, ওখানে কিছু শব্দ দেয়া থাকে পেছনে। তো ওখানে এই যে শব্দ যেগুলো ছিল সেখান থেকে আসছে, একেবারে মিলে দেখতে পারেনি বিষয়টা। তো আমরা যদি এখন থেকে প্যারাগ্রাফের প্র্যাকটিসটা করে যাই, কিভাবে একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ লিখতে হবে, তাহলে কিন্তু আমার আর অ্যাডমিশন সিজনে গিয়ে রিটেন সেকশনটা শিখতে হচ্ছে না কিভাবে লিখতে হবে। আবার আমরা যদি উইথাউট ক্লোজটা ভালো করে প্র্যাকটিস করি, যেমন উইথাউট ক্লোজ আসছে হচ্ছে কুয়াকাটা, আপনি বিশ্বাস করতে পারেন কুয়াকাটা আসছে। আর প্যারাগ্রাফ আসছে 7th মার্চের ভাষণ। তাহলে এইগুলো হচ্ছে আমরা ইন্টারে পড়ছি, আবার সেই ইন্টারে পড়া জিনিসটাই কিন্তু আমরা অ্যাডমিশন সিজনে কাজে লাগাচ্ছি। এরপরে বাংলাতে যদি আমি বলি, বাংলাতে আসছে আহ সৃজনশীল। বাংলাতে কিন্তু 10 নম্বরের সৃজনশীল আসছে, রেইনকোট থেকে 10 নম্বরের সৃজনশীল আসছে। তাহলে আপনি যদি সৃজনশীলের নিয়মগুলো ভালো করে জানা রাখেন, বিশেষ করে বাংলা কিভাবে সৃজনশীল লিখতে হয়, তাহলে অ্যাডমিশন সিজনের ক্ষেত্রে আপনাকে খুব বেশি পোহাতে হচ্ছে না। আবার অ্যাডমিশন সিজনে যারা খাতা কাটবে, তারা কিন্তু ইন্টারে যারা খাতা কাটবে তাদের মতো না। তো যারা একটু বিশ্ববিদ্যালয়ের টিচার, সো আপনাকে একটু ভালো করে লিখতে হবে, বানান ভুল হতে পারবে না। তারপর হচ্ছে আপনার জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলো ভালো করে ঠিক রাখতে হবে। তো রেইনকোট থেকে একটা সৃজনশীল আসছে, এখানে গেলে 10 নম্বর। তারপর আসছে হচ্ছে আপনার কিছু শব্দ, যেমন ধরেন সমীচীন, বাতায়ন, এরপরে হচ্ছে তপবন। এই শব্দগুলো দিয়ে আপনাকে বাক্য গঠন করতে বলা হয়েছে। তারপর বঙ্গানুবাদ আসছে একটা, তাও 5 নম্বরের বঙ্গানুবাদ। তো এগুলা হচ্ছে আপনি আপনার ইন্টার লাইফে যদি একটু দেখে রাখেন, একটু ভালো করে খেয়াল করে রাখেন, তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন সিজন কভার হয়ে যাচ্ছে, রিটেন সেকশন আপনার আর কিছু করাই লাগছে না। আরেকটা মজার বিষয় হচ্ছে, একদম সিলি একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমরা যে সৃজনশীলের 2 নম্বরটা লিখি অনুধাবনমূলক, ঠিক আছে? তো
তো এই অনুধাবনমূলক আমরা সেই ক্লাস 6 থেকে লেগে আসছি। মজার বিষয় হচ্ছে আমরা যে ইন্টারের মধ্যে যে ব্যাখ্যাগুলা উদ্ধৃতি ব্যাখ্যা আমি করি, যেমন আমি যদি বলি তেলা মাথায় তেল দেওয়া, বাঙালি জাতি একটা স্বভাব, এরকম কিছু আচ্ছা আহ, বিড়ালের মধ্যে আমরা পড়েছি। তো এই ধরনের উদ্ধৃতিগুলো ব্যাখ্যা কিন্তু আমরা পড়ি ইন্টারে। সেম ওই ধরনেরই একটা উক্তি, তিনটা উক্তি আসছে, তার মধ্যে দুটো লিখতে হয়েছে 2.5 নাম্বার করে 5 নাম্বার। তো এরকম উক্তি এসেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের রিটেন সেকশনে। তার মানে কি? তার মানে দাঁড়ায় এটা যে আমরা যদি এইচএসসি তে ভালো করে রিটেন সেকশনের প্রিপারেশনটা নিতে পারি, ভালো করে এইচএসসি যদি রাইটিংটা শিখতে পারি, তাহলে আমার বিশ্ববিদ্যালয়ের রাইটিং সেকশনটা একেবারে একেবারে ইজি, একেবারে। তো এটা ছিল আমার প্রশ্নের উত্তর। জাবের। আচ্ছা, অ্যাডমিশন টেস্টের এমসিকিউর ব্যাপারে আমি কিছু বলতে চাই ইংলিশে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, ইংলিশে হচ্ছে গ্রামাটিক্যাল পার্টটা একটু জোর দিতে হবে, যেহেতু এমসিকিউতে বেশিরভাগ ওই পার্টগুলো দেখা যায়। আর এরপর ভোকাবুলারি, স্পেলিং এসবের মধ্যে অনেক জোর দিতে হবে, কারণ এমসিকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে। গ্রামার অংশটা এমন ভাবে দেখতে হবে যাতে দুইটা জিনিসই নোটিস করতে হবে, যে আমার এই জিনিসটা দিয়ে যাতে আমার এদিকেও ফিল আপ হয়, আবার হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য ফিল আপ হয়। ওই জন্য হচ্ছে কি, এই যে ভোকাবুলারি, স্পেলিং, তারপর সিমিলারিটি, অ্যানোনিম, সিন্টোনিম সবকিছু ভালোভাবে দেখতে হবে। এগুলো যদি এখন থেকে যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের প্রিপারেশনটা নেওয়া দরকার আমি মনে করি। আর ইংলিশ পড়ার সময় একটা ওয়ার্ড যদি দেখা যায় পারছি না, ওটা ওটার সিনোনিম নোট অ্যান্টোনিম ডাউন করে দুইটাই যদি ফেলা। আমরা একসাথে শিখে নিই, হুম হুম, হুম। একসাথে যদি শিখে ফেলি, তাহলে আমাদের পরে গিয়ে ওইটার জন্য আর কষ্ট করতে হবে না, এক্সট্রা ভাবে ইংলিশ নিয়ে প্যারা নিতে হবে না। তারপর ওই যে যে কবিতার কথা বললাম, আমি ইংলিশ গত বছরের কোয়েশ্চেন পেপারে দেখলাম ভালোই, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে কোয়েশ্চেন এসেছে। মানে কবিতাগুলোর কথা বলবো এখানে, পোয়েম, পোয়েট, আর হচ্ছে পোয়েটের যে ভিউ গুলো, এসবগুলো ভালোভাবে দেখলেন মোটামুটি ইংলিশের প্রিপারেশনটা ভালোভাবে হয়ে যাবে। আচ্ছা, আমরা একেবারে এখন লাস্ট সেগমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের যে কাঙ্ক্ষিত যে সেগমেন্টটি সেটা হচ্ছে এডমিশন টেস্ট রিলেটেড সেগমেন্ট। তো আমরা যারা তিনজনের কাছেই চাইবো যে এডমিশন টেস্টের সময় আমাদের সবার মধ্যে যে ধরনের মিসপারসেপশন গুলা কাজ করে থাকে, কিংবা আমরা যে সব জিনিস ওভার থিঙ্ক করে থাকি, এবং ফলে হয় কি আমাদের যে একটি ফুল প্রুফ প্রিপারেশন নেওয়ার কথা সেটি আমরা নিতে পারি না এই ধরনের মিসপারসেপশন কাজ করার কারণে, কিংবা অন্য ধরনের ভুল চিন্তা ভাবনা করার কারণে। তো সাকিবের কাছে জানতে চাইবো কোন ধরনের মিসপারসেপশন গুলো একজন অ্যাডমিশন প্রিপারেশন যারা স্টুডেন্ট যারা নিচ্ছে তাদের এসব বিষয় এড়িয়ে যাওয়া উচিত, বা কোন ধরনের মিসপারসেপশন থেকে তারা দূরে থাকা উচিত। সাকিব। ধন্যবাদ। আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে মিসপারসেপশন। হ্যাঁ, তো মিসপারসেপশনের ক্ষেত্রে আমার কয়েকটা বিষয় এখানে মাথায় থাকবে। যে প্রথম কথা, আমরা কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের জন্যই কিন্তু এখন কথা বলছি। তো ভার্সিটি অ্যাডমিশন কিন্তু এমন না যে আপনি ইন্টারের পরপরই কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের 3 মাসের প্রিপারেশন নিলেন, তারপর ভার্সিটি হয়ে গেল। এই দৌড়টা কিন্তু আপনার সেই এসএসসি থেকে। তো প্রথমে এসএসসি, তারপরে এইচএসসি। তো আমাদের যেটা উচিত হবে যে খুব বেশি অ্যাডমিশনটাকে এইচএসসি তে ফোকাস না করে আমরা জাস্ট এইচএসসি রেজাল্টের দিকে ফোকাস করি। কারণ আমার এসএসসি তে কিন্তু 30 নম্বর, এইচএসসি তে 50 নম্বর, মোট 80 নম্বর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আছে। মোট 200 নম্বরের পরীক্ষা হয়। তো 120 নম্বর হচ্ছে আমার রেগুলার কারিকুলাম, আর 80 নম্বর হচ্ছে আমার রেজাল্ট। তো রেজাল্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য অনেকে মিসপারসেপশন থাকে যে আমাকে এখন থেকে পড়তে হবে, এখন থেকে পড়তে হবে, ভার্সিটির জন্য এখন থেকে না পড়লে আমি পিছিয়ে যাব। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে আমাকে আগে থেকে আহ, আমার পেছনে আমার হাতে যা আছে, আপাতত আমার হাতে কি আছে? আমার হাতে আছে এসএসসি, ওটাকে ক্লিয়ার করি। আমার হাতে আছে এইচএসসি, ওটাকে ক্লিয়ার করি। তো যেটা হাতে আছে আমি সেটাকে ক্লিয়ার করবো, যেটা আমার হাতে নাই অ্যাডমিশন, সেটাকে আমি এখন ক্লিয়ার করতে যাব। তো আগানো যাবে না, টাইমের চেয়ে বেশি আগালে সমস্যা। এই ক্ষেত্রে আমার প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে অনেকে আহ, অনেকে কি করে, আমি যদি আনন্দ ভাইয়ের কাছে যাই, অনেকে হয়তো এটা বলে থাকে যে তারা রেজাল্ট দেওয়ার পরে পরে কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সময়, রেজাল্ট হওয়ার পরে তারা কিন্তু ভেঙে পড়ে। তো এই ভেঙে পড়াটা, এটা একেবারে উচিত না। এই বিষয়ে অনেকেই বলবে। তো আমার যাই হোক, আমার যারা সাথী আছে এখানে, যে ইফতি এবং আনন্দ ভাই, তারা এই বিষয়ে কথা বলবে। তবে আমার বিষয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি যেটা মনে করি, খুব বেশি আগালে সমস্যা। আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে এইচএসসিটা যাতে জিপিএ 5 থাকে। আমার মনে হয় যে জাবের হয়তো একটু অফ আছে, কানেক্টেড নাই। তো আমি আনন্দ ভাইকে রিকোয়েস্ট করব যে আপনার কি মনে হয় যে কি ধরনের মিসপারসেপশন থাকে অ্যাডমিশনের ব্যাপারে? আচ্ছা, ধন্যবাদ সাকিব।
আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে উম, এখানে খুবই সুন্দর একটা কথা বলছো তুমি, সেটা হচ্ছে রেজাল্টটা যে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। প্রথমে এসএসসি, তারপর এইচএসসি, তারপর কিন্তু হচ্ছে এডমিশন টেস্ট। তো আমরা সচরাচর দেখি কি হচ্ছে, যারা বিসিএস এর প্রিপারেশন নেয় তারাও কিন্তু সেই ম্যাথ গুলাই করে যেগুলো ক্লাস 9-10 এর ম্যাথ, যে কোর ম্যাথ যেগুলা খুবই ইম্পর্টেন্ট চাকরির বাজারে, এগুলাই কিন্তু সবাই করে থাকে। তো দেখা যায় কি যারা আগের পড়াগুলো ভালো করে পড়ে, পরবর্তীতে তাদের জন্য সেসব বিষয় খুবই ইজি হয়ে যায়। তো যেসব মিসপারসেপশনের কথা তুমি বলছো সেটা হচ্ছে অনেকের ধারণা হচ্ছে, প্রথম কথা অনেকের ধারণা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট খুবই টাফ। আমার কাছে মনে হয় এটা একটা মিসপারসেপশন। আমার ক্ষেত্রে আমি আমি শুরুতে আমি আমি নিজের পার্সোনাল কথাই শেয়ার করি। আমি যে স্যারের কাছে পড়তাম, স্যার সৌভাগ্যবশত 3টে ভার্সিটিতেই চান্স পেয়েছিল প্রথমবারই। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম, স্যারের স্টুডেন্ট ছিলাম, তখন আমি ভাবতাম 3টা ভার্সিটিতে কেমনে 3টা ভার্সিটিতে চান্স পাই। তো আমার একটা টার্গেট ছিল, স্যারের মতো টার্গেট ছিল যে হ্যাঁ আমিও 3টা ভার্সিটিতে পরীক্ষা দিব, দেখি আমি স্যারের মতো চান্স পাই কিনা। তো এই যেটা বুঝলাম সেটা হচ্ছে আমি যদি আমার এইচএসসির পড়াগুলো ভালোভাবে কভার করতে পারি, সেক্ষেত্রে এডমিশন টেস্টে খুব টাফ না। আমার পড়াগুলো কিন্তু ঘুরে ফিরে একই পড়া। সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এডমিশন টেস্টটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই। আমি যা পড়ছি আমি সম্পূর্ণ আলাদা পড়ছি। নতুন করে যে বিষয়টা পড়ছি সেটা হচ্ছে জেনারেল নলেজ, যেটা হচ্ছে আহ মানে অনেকটা বোঝার চেয়েও মুখস্থর বিষয়, আমি বলবো মনে রাখার বিষয়, প্র্যাকটিসের বিষয়, মনে রাখার বিষয়, স্মরণ রাখার বিষয়। সো এটা আমার কাছে এটা পার্সোনালি খুবই ইজি মনে হয়। আমি আশা করি সবার কাছে ইজি মনে হবে, কারণ এটা ইন্টারেস্টিং, পড়তে মজা লাগে, নতুন নতুন তথ্য পাওয়া যায়। সো প্রথম কথা হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় কথা হচ্ছে দুইটা জিনিস। এক, তোমার যদি আপনাদের যদি এইচএসসি রেজাল্ট ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। ওভার কনফিডেন্স যেটা না থাকে, যে আপনার এইচএসসি রেজাল্ট ভালো হয়েছে, আপনি মনে করছেন আপনার এইচএসসি কভার শেষ, আপনি তো পড়া কভার করে ফেললেন, আপনার এডমিশন টেস্টও ভালো হবে, সেটা মনে করার কোনো কারণ নেই। আপনি যত বেশি ফোকাস থাকবেন আপনার সামনের রেজাল্টটা তত বেশি ভালো হবে। সেকেন্ড হচ্ছে, যাদের এইচএসসি রেজাল্ট আশানুরূপ হয়নি বা যারা তাদের রেজাল্ট নিয়ে হতাশ, তাদেরকে বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি এইচএসসি রেজাল্ট যতটুকু আপনি হয় নাই সেটা নিয়ে আপনি আর ছেড়ে দেন, যা গেল সেটা তো গেল। আপনার তারপর টার্গেট থাকবে আপনার নিজেকে প্রুভ করার, যে পরবর্তী পরীক্ষাতে এডমিশন টেস্টে আপনি ভালো করবেন। আমার ক্ষেত্রে বলি কি, সাকিবরা হয়তো জেনে থাকবেন যে আমি আমি বোর্ডে ফার্স্ট হয়েছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। চট্টগ্রাম বোর্ডে ফার্স্ট হয়েছিলাম মানবিক বিভাগে। তো আমার কিন্তু প্রেশারটা কোনো দিক দিয়ে কম ছিল না, আমার প্রেশারটা কিন্তু বেশি ছিল। যে প্রেশারটা কেমন ছিল, যে আমি বোর্ডে ফার্স্ট, আমি যদি এখন ভার্সিটিতে টিকতে না পারি তো সবাই বলবে সে বোর্ডে ফার্স্ট, সে ভার্সিটিতে টিকতে পারলো না। সেটা কিন্তু একটু শেমের বিষয়। তো আমি কিন্তু যতটুকু না রেজাল্ট পেয়ে খুশি ছিলাম, তার চেয়ে বেশি সিরিয়াস ছিলাম যে আমার এখানে যে রেজাল্ট আসছে তার চেয়ে ভালো রেজাল্ট আমি ভার্সিটিতে অ্যাচিভ করতে পারি কিনা। তো দুইটাই কিন্তু চ্যালেঞ্জ, আপনার ভালো রেজাল্ট হওয়াটাও চ্যালেঞ্জ, আপনার খারাপ খারাপ রেজাল্ট হওয়াটাও চ্যালেঞ্জ। তো যাদের রেজাল্ট খারাপ হবে, যে একজন কোয়েশ্চেন করছিল যদি রেজাল্ট খারাপ হয় হতাশ না হয়ে কি করবে, রবিউল সম্ভবত। তা আমি বলবো যে রেজাল্ট খারাপ হলে হতাশ হওয়ার কিছু নাই। আমি মনে করি আমি যে জিনিসটা সবসময় ফলো করি, নেভার গিভ আপ, কখনো গিভ আপ করতে নেই। যে আপনি গিভ আপ করে দিচ্ছেন, আপনি হেরে গেছেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। আরেকটা জিনিস আমি ফলো করি, বিশ্বাস করি, সেটা হচ্ছে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। আপনি পরিশ্রম করলেন, সেটা একদিন না একদিন আপনাকে আউটকাম দিবে। এটা একদিন না একদিন আপনি সফল হবেনই, হয়তো ইনস্ট্যান্টলি হচ্ছে না, কিন্তু পরবর্তীতে হবেন, সেটা আপনাকে কাজে দিবে। এই ধরনের মিসকনসেপশন গুলা থাকে হচ্ছে এডমিশন টেস্ট কঠিন, আমার রেজাল্ট তো খারাপ হয়েছে, আমি কি টিকতে পারবো কিনা, এগুলা মাথায় আনা দরকার নাই। আমাদের আশেপাশে হাজার হাজার এক্সাম্পল আছে। হ্যাঁ, ভাই হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে জানা ছিল যে কোচিংটা অ্যাডমিশন সময়ে কোচিংটা কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু জরুরি আমাদের জন্য? এটা আচ্ছা সাকিব, ধন্যবাদ, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। আমি মনে করি কি, শুরুর দিকে অ্যাটলিস্ট কোচিংটা করা দরকার, যাতে মানে একটা গাইডলাইন পাই। কোচিং না করলেও চলে, আমি পার্সোনালি বিলিভ করি কোচিং না করলে চলে। তুমি বলো বা আমার ক্ষেত্রে বলে, আমরা ঠিকই জানি আমরা শুরুর দিকে কোচিং ভর্তি হলে কিন্তু শেষের দিকে কিন্তু ফলো করি নাই বা শেষের দিকে কন্টিনিউ করি নাই। তো শুরুর দিকে কোচিং করা যায়, আমি বলবো, সাজেস্ট করবো কারো যদি ইচ্ছা হয় কোচিং করুক। কোচিং এর শিট গুলোও কাজে দেয়, তারপর ওদের গাইডলাইনটাও কাজে দেয়, একটা ওয়ে পাওয়া যায়, একটা রাস্তা পাওয়া যায় কিভাবে আগাবে সেটা বুঝতে পারে। অথবা তার যে ভার্সিটিতে যদি কোনো সিনিয়র থেকে থাকে, বড় ভাই থেকে থাকে, তাদের থেকে গাইডলাইনটা সে নিতে পারে। আমি মনে করি সেটা আরো বেশি ফ্রুটফুল হবে, সেই জিনিসটা আরো বেশি ফ্রুটফুল হবে। তো এটাই ছিল আমার বলার মতো। ধন্যবাদ। ইফতির কাছে জানতে চাইবো
তোমার যে অ্যাডমিশনের যে এক্সপিরিয়েন্সটুকু ছিল বা যেই সকল সমস্যায় তুমি ফেস করেছিলা সেই সমস্যাগুলো নিয়ে জানতে চাই। আচ্ছা, আমি প্রথমে বলতে চাই কোচিং নিয়ে। অনেকেই হয়তো কোচিং এ ভর্তি হবো, কোচিং এ ভর্তি হওয়ার পর প্রথমে দেখা যায় একদিনে একসাথে একটা চ্যাপ্টারের একটা ক্লাসে 2-3টা চ্যাপ্টার শেষ করে ফেলা হয়। এরপর এসে স্টুডেন্ট অনেক সময় ডিপ্রেশনে পড়ে যায়, 3টা শেষ হয়ে গেল, আমি কিছুই পড়লাম না, কি হবে এই সেই। এসব নিয়ে কখনো চিন্তা করা যাবে না, কোনোভাবে প্রেশার নেওয়া যাবে না। যতটুকু পড়াবে ততটুকু আস্তে আস্তে নিজের মতো করে পড়াটা গুছিয়ে নিয়ে শেষ করতে হবে, কোনোভাবে প্রেশারটা নেওয়া যাবে না। আমরা আবার অনেক সময় দেখি পড়া অনেক বেশি থাকার কারণে, যাক আজকে এতটুকু জমা হয়ে গেল, পড়িনি, কালকে পড়বো, কালকের জন্য যাতে কিছু রাখা না হয়। প্রত্যেকটা দিন আমাদেরকে মেনটেন করতে হবে এমন ভাবে যাতে প্রত্যেকটা শীট বা কোচিং এ যাই পড়াই ওইটুকু আমরা শেষ করতে পারি। শেষ করতে না পারলেও কোনোভাবে ডিপ্রেশন বা এসব কিছু করা যাবে না, যাতে পরের যে দিনগুলো ওইটাতে আমাদের সমস্যা হয়। তারপর সেকেন্ড যেটা সেটা হচ্ছে তুলনার কথা বলবো। আমরা অনেক সময় দেখি আমাদের ফ্রেন্ড আর আমি একই জিপিএ পেয়েছি, কিন্তু হচ্ছে কোচিং এ গিয়ে সে আমার থেকে কিছু একটা নাম্বার বেশি পেলো, আমি একটু কম পেয়েছি। এটা করার পর দেখা যায় তুলনা করতে গিয়ে আমার বন্ধুকে আমি বললাম ও তো বেশি পাচ্ছে আমি কম পাচ্ছি, তো আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না এই কথাটা যাতে কোনোভাবেই মাথায় না আসে। আমাকে নিজেকে একটু একটু ভাবে ওইভাবে চেষ্টা করতে হবে যাতে করে আমি শেষ পর্যন্ত গিয়ে টিকতে পারি। আবার অনেক সময় দেখা যায় ফ্রেন্ডদের সাথে প্রাইভেট পড়তে গিয়ে এই কোচিং নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো বড় ভাইদের সাথে একটু পরামর্শ করে নেওয়াটাই বেটার হবে, কেননা এক এক কোচিং এক এক জিনিসের জন্য ভালো হয়। আবার দেখা যাচ্ছে এক একটা ব্যাচে এক একটা জিনিস ভালো হয়, তাই কোচিং নির্বাচন ব্যাচ নির্বাচন এগুলো খুবই ভালোভাবে করতে হবে। আর হচ্ছে অনুশীলন, শুরু থেকে শেষ পর্যন্ত অনুশীলনটা খুবই ফ্রুটফুল বলে আমি মনে করি। আমরা ইন্টারের ক্ষেত্রে যদি আমরা শুরু থেকে ইন্টারে উঠলাম কোনো পরীক্ষা না দিয়ে যদি আমরা সরাসরি বোর্ড পরীক্ষায় বসে যাই, দেখা যাচ্ছে আমরা অনেক কিছুই পারবো না। তার জন্য আমি বলবো কি অনুশীলনটা খুবই দরকার। আমরা প্রত্যেকটা দিন এক একটা কোয়েশ্চেন নিয়ে বসে আর অনুশীলন করি, তাহলে দেখা যাবে পরীক্ষার দিন আমরা ডিপ্রেশনও যাচ্ছি না, বা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বলাও বা বিভিন্ন সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। একদিন দেখলাম আমি প্রথম প্রশ্নটাতে খুবই কম মার্কস পাচ্ছি, এর জন্য বলবো আজকে কম মার্কস পাচ্ছি তার জন্য আমি পড়বো না, এরকম করা যাবে না। আস্তে আস্তে পড়াশোনাটা শেষ করতে হবে। আর হচ্ছে অনুশীলনটা সব সময় করতে হবে, একদম শেষ দিন পর্যন্ত অনুশীলনটা করতে হবে। আর সময় ক্ষেত্রে যদি বলি, এখন অনেক বেশি অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে ইনভলভ থাকা যাবে না, কেননা আমরা যদি 5 মিনিটের জন্য বলি ফেসবুকটা একটু ঢুকে আসি, কিন্তু দেখা যায় 5 মিনিটের জায়গায় আমরা 15 মিনিটে বের হতে পারছি না। তো যতটা আচ্ছা, পারি ততটা নিজে থেকে আমরা ডিস্টেন্স থাকার চেষ্টা করব। যাবে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে। হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ যাবে, যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে ইফতি যেটা করলো সময়ের ব্যাপারে, আমি মনে করি কি সময়টা আমাদেরকে অনেকে কোয়েশ্চেন করে থাকে, ভাই অ্যাডমিশনের আগে তো খুব কম সময় পাওয়া যায়, অলমোস্ট নর্মালি সচরাচর অ্যাভারেজে যে সময় পায় সেটা মনে করি 3 মাস। তো ওই 3 মাসে আমি এত বড় সিলেবাস কেমনে কভার করবো, আমার কত ঘন্টা পড়তে হবে? সো এই কোয়েশ্চেনটা যাদের মনে মনে আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো সময়টা কোনো ফ্যাক্ট না। আমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয় কি, আমি যে টপিকটা হাফ এন আওয়ারে শেষ করতে পারি সেটা হয়তো আরেকজন পারে 1 ঘন্টায়, অন্যজনের হয়তো সেটা 2 ঘন্টাও লাগতে পারে। সো তোমার বুঝতে হবে তুমি কত সময়ের মধ্যে তোমার ডেইলি যে একটা গোল আছে, ডেইলি যে পড়া সেট করে রাখছে সেটা কতক্ষণে শেষ করতে পারছো। তোমার যদি সেটা 5 ঘন্টা শেষ হয়ে যায় দেন ওকে, তুমি যদি নিয়মিত 5 ঘন্টা পড়ো তাহলে হয়ে যাচ্ছে। তোমার যদি সেটা 10 ঘন্টা লাগে তাহলে তুমি 10 ঘন্টা পড়ো। ইভেন বলবো তোমার যদি সেটা 12, 14, 15 ঘন্টা লাগে তাহলে তুমি 12, 14, 15 ঘন্টা পড়ো। বাট এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমি পড়াশোনা করতে গিয়ে আমার মাইন্ডটাকে যাতে স্টাক করে না ফেলি, এক জায়গায় যাতে আটকে না যায়। সে কারণে আমার সাউন্ড স্লিপ লাগবে, আমার যথেষ্ট পরিমাণ অ্যাটলিস্ট একদম ন্যূনতম পক্ষে যদি আমি বলি তাহলে আমার যাতে 6 ঘন্টা 7 ঘন্টা যাতে আমি ঘুমাই ডেইলি। তারপর হচ্ছে আমার ব্যালেন্স ডায়েট, আমি খাবার দাবার কি খাচ্ছি সেটার উপর যাতে যত্ন দিই, আমি যাতে ভুলেও যাতে অসুস্থ হয়ে না পড়ি। কারণ আমি যদি একবার অসুস্থ হয়ে পড়ি আমার কিন্তু 7টা দিন চলে যাচ্ছে, 5 থেকে 7টা দিন আমার নষ্ট হয়ে যাচ্ছে। সেই সময়গুলো কিন্তু অনেক বেশি সময় এডমিশন টেস্টের জন্য, আমি আরেকজন তুলনায় পিছিয়ে যাচ্ছি। সে কারণে অসুস্থ না হওয়ার জন্য কি করতে হবে কি, আমি আগে যা করছি সেটা যাতে একটা নিয়ম মাফিক করি। সো আমার প্রথমে একটা গোল সেট করতে হবে, আমি এই গোলে আগাবো। সেকেন্ড হচ্ছে রুটিন সেট করতে হবে, আমি এই রুটিনে পড়বো। থার্ড হচ্ছে সময়টা যার যার নিয়ম অনুযায়ী, যে যার স্বাচ্ছন্দ্য অনুযায়ী সময় সিলেক্ট করবে। চতুর্থ হচ্ছে অসুস্থ হওয়া যাবে না,
সাউন্ড স্লিপ যথেষ্ট যথেষ্ট ঘুমাতে হবে। এই জিনিসগুলো আমার মনে হয় ছোট ছোট এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। আমি পড়তে গিয়ে একদম পড়তেছি আর ভুলতেছি, এটা যাতে না হয়। আমি যাতে আমার মাইন্ডকে একটু রেস্ট দিই, কারণ আমার শরীরের মতো আমার মাইন্ডেরও একটু রেস্ট দরকার। সে কারণে যাতে আমি একটু ব্রেক নিই, কিন্তু এই ব্রেকের মাঝখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যাতে কোনো মতে সোশ্যাল মিডিয়ায় ইনভলভ না হই। আমি যেটা করছি পার্সোনালি, আমি তিন 3 মাস থেকে 3 মাস, সম্পূর্ণ 3 মাস আমি আমার ফোন, আমার ল্যাপটপ, আমার যেসব ইনস্ট্রুমেন্ট ছিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, আমি সব অফ রাখছিলাম। শুধু আমার একটা ছোট মোবাইল ছিল যেটা কন্ট্যাক্ট করার জন্য, আদিম যুগে যে মোবাইলগুলা সেগুলো দিয়ে কন্ট্যাক্ট করতাম বন্ধুদের সাথে, স্যারদের সাথে। এই কাজটা করছি। এতটুকু স্যাক্রিফাইস আমার মনে হয় সবার করতে হবে। আপনি যদি একটা ভালো রেজাল্ট চান, আপনার একটু স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি স্যাক্রিফাইস না করেন, আপনি কোনো বেটার কিছু আশা করতে পারেন না। যখন স্যাক্রিফাইস করবেন, আপনি আপনার ওয়েটা কিন্তু করে নিচ্ছেন। তো আপনার এই স্যাক্রিফাইসটা করতেই হবে। আপনি একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে, আপনার নিজেকে একটু সময় দিতে হবে, আপনার গোলের দিকে একটু ফোকাস হইতে হবে। এই ছোটখাটো জিনিসগুলো করলে আমার মনে হয় খুবই ইজি হয়ে যাবে। আনন্দ ধন্যবাদ। ভাই, আচ্ছা ঠিক আছে, জি, আমি একটা বিষয় ধন্যবাদ। বলবো। হ্যাঁ, বলো। আচ্ছা, আমরা হচ্ছে অডিয়েন্স যারা আছেন, ভিউয়ার্স যারা আছে, তাদের কাছে জানতে চাইবো, তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড নেক্সট কোনো সেশন প্রয়োজন হয়, তোমরা কমেন্ট করে আমাদের জানাও যে আমাদের আলাদা করে অ্যাডমিশন রিলেটেড সেগমেন্ট প্রয়োজন। কারণ এই অ্যাডমিশন সেগমেন্টটি বিশাল একটি সেগমেন্ট, যেটি কিনা শুধুমাত্র একটি সেশনে কিংবা সাব সেগমেন্ট আকারে শেষ করা যায় না। তো তোমরা যদি চাও যে অ্যাডমিশন রিলেটেড নেক্সট কোনো সেশন হবে, আমরা নিশ্চয় করবো। তো সর্বশেষ সাকিবের কাছে খুব সংক্ষিপ্ত আকারে যাইতে আচ্ছা, আমি চাইবো। আরেকটু জয়েন করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই, সংক্ষিপ্ত আকারে, হ্যাঁ, সীমিত পরিসরে। আনান ভাই। হ্যাঁ, আনান ভাই যে বললো পরীক্ষা দেওয়া কোচিং এর, আমি মনে করি ওই কোচিং এর পরীক্ষাটা খুবই ফ্রুটফুল হবে। কেননা পরীক্ষার মাধ্যমে আমরা টাইম ম্যানেজমেন্টটা শিখতে পারছি, পাশাপাশি কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে চিন্তা ভাবনা করলে আমরা জিনিসটা দ্রুত মাথায় আনতে পারি, এসব কিছুর জন্য আমি মনে করি কোচিং এ যে পরীক্ষাগুলো নেই, প্রত্যেকটা পরীক্ষাতে অ্যাটেন্ড করা দরকার। এই ক্ষেত্রে একটা কথা বলি যাবে, ইফতি, আমি যদি তুমি কেউ যদি পরীক্ষা দিতেও না পারে, সে পরীক্ষার যে শীট গুলা আছে সেগুলো যাতে বাসায় কালেক্ট করে নিয়ে আসে। আমি পার্সোনালি কি করছিলাম, হ্যাঁ, হ্যাঁ, আমি টাইম ম্যানেজের ক্ষেত্রে একটু এলোমেলো হয়ে গেছিল, আমি সেগুলো অনেকগুলো পরীক্ষা মিস করছি। তো আমি কি করছিলাম, কোচিং এর যে শীট গুলো ছিল সেটা আমি যাওয়ার সময়, আমি আমার বন্ধু, সবাই চিনে, তাওহিদকে তো সবাই চিনো তোমরা। তো আমি আমার বন্ধু যাওয়ার সময় ট্রেনের মধ্যে সেসব কমপ্লিট করছিলাম। তো দেখা যায় কি, এইসব পরীক্ষায় তুমি যদি ভালো নাম্বার পাও, ভালো স্কোরিং করো, তোমার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই হয়ে যায়, যেটা আমাকে সবচেয়ে বেশি বুস্ট আপ করছিল। আমি এগুলা যখন পরীক্ষা দিছিলাম ট্রেনে, পরের দিন যখন সময় ছিল, পরের দিন দেখতেছিলাম কোনটাতে কত পেয়েছি নাম্বার, তখন দেখলাম যে আমার স্কোর খুব ভালো আসতেছিল। তো আমি টোটালি বুস্ট আপ হয়ে গেছে, আমার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে গেছিল। তো এই জিনিসগুলো খুবই দরকার, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ ভাই, জি, এই পরীক্ষাটা দিলে হলে আমরা যখন মেন হুম, পরীক্ষাতে বসবো তখন টাইম ম্যানেজমেন্ট বা এসব কিছু ব্যাপারে আমাদের আর সমস্যা হওয়ার কথা না, যদি রেগুলার পরীক্ষাগুলো আমরা দেই। এক্স্যাক্টলি। যখন কোচিং এ পরীক্ষা দেওয়া হয় তখন টাইম সেন্সটা খুব ভালোভাবে ক্রিয়েট হয়, এবং সেই টাইম সেন্সটা আমাদের যে রিয়েল যে এক্সামটা আমাদের দিতে হয় অ্যাডমিশন টেস্টে ভার্সিটির জন্য, সেটিতে খুব বেশি কাজে দেয়। সর্বশেষ সাকিবের কাছে জানতে হ্যাঁ, চাইবো অনেকে যে তার। পরীক্ষার পর বলে হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, আমি শেষ করতে পারিনি, টাইম ছিল না, এসব ব্যাপারগুলো আর না ঘটার পসিবিলিটি বেশি থাকে। এক্স্যাক্টলি। তো সাকিব বলবে তার অ্যাডমিশন এক্সপিরিয়েন্স, শর্ট টিপস এন্ড ট্রিক্স তার ছোট ভাইদের, ভাই বোনদের জন্য। সাকিব, সংক্ষিপ্ত আকারে। আচ্ছা, অ্যাডমিশন কিন্তু সীমিত পরিসরে কখনো এক্সপিরিয়েন্স শেয়ার করা সম্ভব নয়, এটা কখনো সম্ভব না। এটা জাবের জানে, আনন্দ ভাই আপনিও জানেন, ইফতিও জানে, এবং আমাদের এখানে যারা দেখছেন তারাও জানে, সম্ভব না। তারপরে জাস্ট আমি একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে ডিটারমাইন্ড থাকা। কিছু মন্ত্র যেখানে দাও, মন্ত্র মন্ত্র। আমার একটাই মন্ত্র ছিল, সেটা হচ্ছে ট্রাই হার্ড, ট্রাই ইউর লেভেল বেস্ট, 100%। তোমার হাতে দ্যাটস লাইক তোমার যেটা আছে সেটা হচ্ছে 100% দেওয়া। তোমার আমি কাছে মনে তোমার করি যেটা কি, হ্যাঁ, একটু একটু ডিস্টার্ব করি সাকিব, আমি মনে করি কি, যদি 3 মাস সময় পাই, আমার জীবনে সবচেয়ে বেস্ট 3 মাস যাতে হয় সেটা, মানে হার্ড ওয়ার্ক করার ক্ষেত্রে। আর কনফিডেন্স ভালো, বাট কেউ যাতে ওভার কনফিডেন্স না ভোগে, সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। রেসপেক্ট করে তার বন্ধু বান্ধবদেরকে, তার সাথে যারা সহযোদ্ধা আছে তাদেরকে, কনফিডেন্স রাখে, কিন্তু ওভার কনফিডেন্স যাতে না হয়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। ধন্যবাদ। অফকোর্স। আচ্ছা, তো এটাই মানে এক কথায় হচ্ছে ট্রাই ইউর লেভেল বেস্ট, 100%। এক কথা হচ্ছে সবার তো সবকিছু আবার বেস্ট না। কথা হচ্ছে আমি আজকে একটা পরীক্ষার মধ্যে 10 পেলাম, কালকে তো 15 পেতে পারি। দ্য কম্পিটিশন ইজ উইথ ইয়োর সেলফ, নট টু আদার্স। সো
তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি তোমার সাথে কম্পিট করছো, অন্যদের সাথে না। এখানে নিজের সাথে সবসময় নিজেকে পার করার চেষ্টা করতে হবে। তো আমি সবসময় যেটা করতাম, আমি আমার সর্বোচ্চটা বের করে আনার চেষ্টা করতাম। সর্বোচ্চটা, এক কথায় একটা ওয়ার্ড, সেটা হচ্ছে আমার সর্বোচ্চ কি, আমার বেস্ট কোনটা, নিজেকে জানার জন্য সর্বোচ্চ চেষ্টা করতাম। যেটা সবসময় আমরা জানি যে আহ শেক্সপিয়ার বলেছেন, নো দাই সেলফ। সো নিজেকে জানতে হবে, নিজের সর্বোচ্চটা জানতে হবে। এরপরে সর্বোচ্চ দেওয়ার পরে বাকিটা সৃষ্টিকর্তার উপর ছাড়তে হবে। এছাড়া আর কোনো মন্ত্র নাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ জাবের, আমি সবাইকে। আমি একটু আহ, 20 আহ, সেকেন্ড সময় নিব। সেটা হচ্ছে নিশ্চয়ই। যে নিজের নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন এডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার আম্মা অসুস্থ ছিল। তো আম্মুকে আহ, হচ্ছে ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার কথা হচ্ছিল, যেটা আমি নিয়ে যাওয়ার কথা ছিল, আমি পার্সোনালি নিয়ে যাওয়ার কথা ছিল। তখন কিন্তু মানে আমার এডমিশন টেস্টটা ঝুঁকিতে ছিল, আমি কি দিতে পারবো না পরের বছর ট্রাই করবো, ওরকম একটা ঝুঁকিতে ছিল। মানে না দেওয়ার সম্ভাবনা, একটা পসিবিলিটি বেশি ছিল। কিন্তু আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি যেটা করছি, আমি মনে করি অনেকে এই জিনিসটা শুনলে বুস্ট আপ হতে পারে, যে আমি পড়াশোনা ছেড়ে দিই নাই সম্পূর্ণ, আমি পড়াশোনা চালিয়ে গেছি। আমি আমি চিন্তা করছি যদি কোনো বাই দ্য গ্রেস অফ আল্লাহ যদি সেটা পিছাই যায়, যদি আম্মু সুস্থ হয়ে যায়, তাহলে আমি পরীক্ষা দিতে পারবো, আমি যাতে সেই জন্য প্রিপারেশন নিয়ে যাই। আমি কিন্তু প্রিপারেশন না অফ করিনি, আমার শেষ পর্যন্ত আমি পরীক্ষা দিতে পারি, আল্লাহর রহমতে আমি ভালো পজিশনে আসি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, মানে আমরা যাতে ট্রাই করা অফ করে না দিই। আমাদের জীবনে অনেক ধরনের বাধা আসতেই পারে, সেটা খুবই স্বাভাবিক। এখন যে সিচুয়েশন, ভালো সিচুয়েশন অবশ্যই না, করোনাকালীন দিন খুবই খারাপ যাচ্ছে সবার। তো এই সিচুয়েশনে যে কোনো কিছুই হতে পারে, আপনজনদের সাথেই যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা যাতে আমাদের 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 সর্বোচ্চটা দিই, আমরা যাতে হতাশ হয়ে না পড়ি, সর্বোচ্চটা দিই, সেটা খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ যাবে। ধন্যবাদ সবাইকে। তো যেটাই আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে অ্যাডমিশন টেস্টের আমি খুব সংক্ষিপ্ত করে সাম আপ করে দিই। সেটা হচ্ছে কম্পিটিশনটা সবসময় নিজের সাথেই করতে হবে। কারণ ফ্রেন্ডদের সাথে কম্পিটিশন করে এই যে 3 মাসের পিরিয়ড, সেটি সবচেয়ে ভুল হবে যদি তুমি ফ্রেন্ডদের সাথে কম্পিটিশন করো। ওয়ার্ক হার্ড, ডু লাইক নেভার ডিড। তুমি এমন কষ্ট করে এটা আগে করো না, বিকজ তুমি এমন একটা কিছু চাইছো বা অর্জন করতে চাইছো যেটি তুমি আগে অর্জন করনি। তুমি পাবলিক ইউনিভার্সিটির অংশ হতে যাচ্ছ, তো কষ্টটুকু তোমাকে সেভাবে করতে হবে। তোমার যে বেস্ট রেকর্ডটা ছিল সেটাকে ব্রেকআপ করে নতুন একটি রেকর্ড মেক করো হার্ড ওয়ার্কের ক্ষেত্রে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, কমেন্টস করে তাদের কনফিউশনস গুলো জানিয়েছেন। তো সবাইকে আহ, ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি যে আমাদের যে পরবর্তী সেশন গুলো হবে, পরবর্তী যে আমাদের এপিসোড গুলো হবে, সেগুলোতে তোমরা সংযুক্ত থাকবা। তোমাদের কোয়েশ্চেন্স গুলা, তোমাদের ফাইন্ডিংস গুলা সবকিছুই আমাদেরকে জানাবা, এবং আমাদের সংযুক্ত থেকে, এবং আমাদের আজকের এই সেশনটি বিভিন্ন কমিউনিটিতে, বিভিন্ন গ্রুপে শেয়ার করার মাধ্যমে তোমার যারা ক্লাসমেটস আছে, কিংবা তোমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমাদের জুনিয়রদের দেখার সুযোগ করে দাও। তাদের যে ফাইন্ডিংস গুলো, আমাদের আজকের যে অনুষ্ঠানের যে ফাইন্ডিংস গুলো, তাদেরকে সেই ফ্রুটফুল জিনিসগুলো নেওয়ার সুযোগ করে দাও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। সবশেষে যে কথাটি বলবে সেটা হচ্ছে সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এবং অবশ্যই ঘরে থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ। 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 ধন্যবাদ।